আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আমরা একটু কনভারসেশন করে ফেলি ইনশাআল্লাহ, সমস্যা নাই। যারা কথা বলতে চান আনমিউট করে কথা বলতে পারি। আম, ভালো আছেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ সবাই? ভালো আছি। আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। আচ্ছা, গুড। আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম। আমি একটা আলহামদুলিল্লাহ। ভিডিও দিয়েছিলাম, যে ভিডিওটাতে ইন্ট্রোডাক্টরি আলোচনাগুলো ছিল। আপনারা কি কেউ কি আছেন এখানে যে দেখার সুযোগ পান নাই? জি ভাইয়া, আমি দেখার সুযোগ পাইনি ভাইয়া। আচ্ছা, ভাই তাহলে আমি শুনছি বাট আচ্ছা, যারা দেখতে পারেন নাই, আমি আমি রিকোয়েস্ট করব, প্লিজ ওটা দেখতে হবে। হ্যাঁ, বেশিক্ষণ না, 20-25 মিনিটের। এটার কারণ হচ্ছে যে আমরা ওই আলোচনাগুলো এখন ক্লাসে করতে পারি, তাতে হবে কি সময় চলে যাবে। এবং আহ, আমাদের কোর্সটা আমরা 6 মাসের মধ্যে শেষ করার চেষ্টা করছি, কিন্তু আসলে একটু ডিফিকাল্ট, কারণ গত বছর মানে গত যে এখন যেটা চলছে সেটা ছিল 4 মাসে আমরা প্রতি সপ্তাহে 2টো করে ক্লাস করেছিলাম। তো আপনি বুঝতে পারছেন যে 4 মাসে যদি আমরা ক্লাস করেছি হচ্ছে 16টা, মানে এক একটা উইক মান্থলি যদি 4টা করে ক্লাস হয়, 16 16 দুগুণে 32, মানে 32 ক্লাসে আমরা শেষ করেছিলাম কোর্স। সেখানে এখানে হচ্ছে আমাদের 6 মাসের কোর্স, ক্লাস কিন্তু মাত্র সপ্তাহে একটা। তার মানে আমি যদি 6 মাসে বলি, 4 6 24, 24 ক্লাস ইন কম্পেয়ার টু 32। সো আমাদেরকে একটু সময়ের ব্যাপারে হিসাব করতে হবে। এই জন্য হয়তো আমার 1 ঘন্টার ক্লাসটাকে আমি 1.5 ঘন্টা পর্যন্ত হয়তো টেনে নিয়ে যেতে পারি, এবং মাঝখানে হয়তো একটু ব্রেক দিলাম 8 10 মিনিট বা 5 7 মিনিটের। একটু কষ্ট করতে হবে। হ্যাঁ, তো এই জন্য যতটা পারবো আমরা একটু, যে জিনিসগুলো আমি ক্লাসে আলোচনা করার দরকার নেই সেটা আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিব, এবং যে যে জিনিসগুলা আমি ছোট্ট করে একটা অডিও করে দেওয়া দরকার সেটা আমি দিয়ে দিব, যাতে আমরা ক্লাসে ওইটা নিয়ে অনেক কথা বলে আমাদের সময়টা নিয়ে না নিই। কারণ এটা তো বুঝতেই পারছেন, আমাদের সাথে এখানে অস্ট্রেলিয়া থেকে যেমন ভাইরা পুরা আছেন, সেরকম দেশের বাইরে এসে ইউএসএ থেকে 2জন ভাই আছেন। তো বিভিন্ন টাইম জোনের মানুষ, কারোর হয়তো রাত হয়ে যাচ্ছে, কারোর হয়তো সকাল সবে হলো। সো উই হ্যাভ টু বি ভেরি 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 কনসার্ন অ্যাবাউট আওয়ার টাইম ইস্যুস। হ্যাঁ, এবং চেষ্টা করবো একটু অ্যাক্টিভ থাকতে, বেশি সময় নিব না। আর যদি খুব টায়ার্ডই হয়ে যায় আমাকে বলবেন, একটা ছোট ব্রেক নিয়ে নিবো ইনশাল্লাহ। বাট আমি চেষ্টা করব আপনাদেরকে অ্যাক্টিভ রাখতে ইনশাল্লাহ ক্লাসের মধ্যে। তো আমি খুব বেশি ডিটেলে যাব না যে আমাদের ওই ভিডিওতে কি ছিল, 2জন মনে হয় মিস করেছেন। আমি আবারও বলবো যে একটু কষ্ট করে দেখে নেবেন। তো ক্লাসের এইটা একটা ইম্পর্টেন্ট স্লাইড ছিল, যেটা নিয়ে আমরা ক্লাসে ওই ভিডিওতে আলোচনা করেছি। বাট এই মুহূর্তে তেমন কিছু বলার নাই। বাট আপনারা কি ওই যে প্রিন্ট আউটটা করেছেন, যে প্রিন্ট আউটটা আমি করতে বলেছিলাম, যে ম্যান্ডেটরি প্রিন্ট আউট, যদি ভিডিও শুনে থাকেন তাহলে নিশ্চয়ই জানেন যে প্রিন্ট আউটটা করতে হবে, অ্যাটলিস্ট যেগুলো ম্যান্ডেটরি। প্রিন্ট আউটটা লাগবে হচ্ছে আমাদের হোমওয়ার্কের জন্য। ওইখানে আমি খুব ভালো করে দেখিয়েছিলাম যে হোমওয়ার্কটা কিভাবে আসে, তারপরে আমরা কিভাবে প্রিন্ট আউটের মধ্যে লিখি, কিভাবে পাঠাই। যারা যারা ভিডিও দেখেছেন, আপনাদের কি কোনো কিছুতে কনফিউশন আছে যেটা আমরা এখানে আলোচনা করতে পারি? না, ধন্যবাদ। না, আমার আর কোনো কনফিউশন নেই। কনফিউশন নেই, ঠিক আছে। আপারা, আপনাদের কি কোনো রকমের কনফিউশন আছে? নাদিয়া আপা বা সুরাইয়া আপা? না ভাই, অল গুড। ওকে, আলহামদুলিল্লাহ। জি না ভাইয়া। ঠিক আছে, আমার মনে হয় ভিডিওটা শুনলে আপনাদের, যারা শুনতে পারে না তাদের অসুবিধা হবে না। বাট একটা জিনিস হচ্ছে, আমরা হোমওয়ার্কটাকে খুব বেশি এমফাসাইজ দিব ইনশাল্লাহ, যাতে আমরা আম, আমরা আগাতে পারি। এবং হোমওয়ার্ক খুব বেশি হবে না, কমই হবে। 1 সপ্তাহে যে হোমওয়ার্ক সেটা হিসাবে খুবই কম হবে। বাট আমি খুব করে রিকোয়েস্ট করব যে আপনারা হোমওয়ার্কটা মিস করবেন না। এবং আমি জানি আমরা সবাই কাজের মধ্যে ব্যস্ত থাকি, বিভিন্ন রকম কমিটমেন্ট থাকে, বাসায় থাকে, বাচ্চাদের থাকে, অফিস থাকে। বাট যেহেতু আমরা একটা কোর্স করতে আসছি, আলহামদুলিল্লাহ, আমি বারবার বলবো যে আপনারা একটা খুব বড় ডিসিশন নিয়েছেন। এবং আহ, দুঃখজনক হচ্ছে আমাদের অনেক ভাই বোনরা কিন্তু এই ডিসিশনটা নিতে পারেনি। এবং আমাকে কিন্তু অনেককে ফোন করতে হয়েছে, ফিজিক্যালি দেখা করে আমি বলেছি ক্লাসটা করেন। যদিও এটা আমার 5th ব্যাচ, বাট স্টিল আই এম ডুইং দ্য সেম থিং। আমি নকিং দ্য ডোর, নকিং দ্য পিপল পার্সোনালি, 1 to 1, বাট স্টিল তারা সময় দিতে পারেন না, বলে ভাই আমি কমিটমেন্ট দিতে পারবো না। সো সেখান থেকে আপনারা যেহেতু এটাকে মানে এই দায়িত্বটা নিয়েছেন যে না, আমরা এই কোর্সটা করব, এটা আমার জন্য না বা আপনার শুধু নিজের জন্য না, আমরা আমরা সবাই করছি কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য, তাই না? ওনার কালামটা আমরা পড়তে চাই।
আলহামদুলিল্লাহ আমরা যেন খুব ভালো করে পড়তে পারি এবং প্রতিদিনই আমরা শেখার আসে। আমিও সবকিছু শিখে ফেলিনি, আমিও এখনো শিখছি, প্রত্যেক দিন শিখছি এবং আমি যেটা নতুন শিখবো সেটা আপনাদের ইনশাল্লাহ শেয়ার করব। তো এভাবেই আমরা এই কোর্সটাও শেষ করতে চাই যাতে আমরা শিখে ফেলতে পারি এবং কখনোই গিভ আপ করবেন না। এটা হচ্ছে আমার একটা সাজেশন থাকবে যে কখনোই আপনি ধরেন কোনো কারণে দুটা ক্লাস মিস করলেন, ভাববেন না যে আমার দিয়ে হবে না। এটা কখনোই করবেন না, কারণ এটাই হচ্ছে শয়তানের ওয়াসওয়াসা। হ্যাঁ, আমাদেরকে সবসময় শয়তান বলে যে না তোকে দিয়ে হবে না, তুই পারবি না। তো ইনশাল্লাহ আমরা কোনোভাবেই আম, পিছু পা হব না। বেশ কিছু ভাই বোনদের এক্সাম্পল আমি দিতে পারি। আমি ডাইরেক্ট নাম বলবো না, কিন্তু আমাদের এক ভাই, ওনার আত্মীয় এখন আমাদের সাথে, ওনার ওনার ডাইরেক্ট ভাই আমাদের সাথে আছেন, তো ওনার গল্পটা বলতে পারি। উনি আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট, তো উনি আমার প্রথম ব্যাচের স্টুডেন্ট, তখন কিন্তু আমার স্টুডেন্ট বলা ভুল হবে, হি ইজ ওয়ান অফ মাই ফ্রেন্ড ইন এ সেন্স। আমি তাকে বললাম যে আমি এরকম এটা করাতে চাচ্ছি, তো আপনারা আসেন। তো উনি উনিও বললেন হ্যাঁ আমি এরকমই চিন্তা করছিলাম, ঠিক আছে আমি আসবো। তো উনি ক্লাসটা শুরু করলেন আমাদের সাথে, আমরা মানে দুটো বা তিনটা ক্লাস করলাম। তখন আমি এতটা কোর্সটা, আমার জিনিসটা এতটা গুছানো ছিল না, ফার্স্ট ব্যাচে যা হয়। বাট 2 দিন ক্লাস করার পরে ওনার একটা বিশাল ইনসিডেন্ট হয় এবং ইনসিডেন্টটা এমন যে ওনার আসলে বাচ্চা মারা যান। আম, এবং দ্যাট ওয়াজ এ ভেরি শকিং, ছোট বাচ্চা। মানে দ্যাট ওয়াজ ডিভাস্টেটিং, আই কান্ট এক্সপ্লেইন দ্যাট। আমরা সবাই মানে খুব ভেঙে পড়লাম, ভাই নিজে প্রচন্ড ভেঙে পড়লেন। কিন্তু সবচেয়ে আশ্চর্যের ব্যাপার হচ্ছে ভাই কোরআন ছাড়েন নাই। 2টা ক্লাস উনি শুধু করেন নাই, তারপরে কন্টিনিউ করছেন এই ক্লাস এবং এখন উনি এত সুন্দর কোরআন পড়ে। আমি শুধু ভাবি যে মানে ওই ক্লাসে ফার্স্ট ব্যাচে আরো 2-3 জন, তাদের তাদের ওনার সাথে কম্পেয়ার করলে কিছুই হয় না, কিন্তু তারা কোর্সটা কন্টিনিউ করেন নাই শেষ পর্যন্ত। ওই ভাই কিন্তু তার ওই বিপদটাকে উনি কাটিয়ে উঠেছেন আলহামদুলিল্লাহ। আজকে প্রায় কত বছর, 2-3 বছর হয়ে গেছে প্রায়। এবং উনি কিন্তু এখন স্বাভাবিক জীবনে কিছুটা হলেও ফিরে এসেছেন, কিন্তু কোরআন কিন্তু তার সাথে আছে, উনি কিন্তু গিভ আপ করেন নাই। এখনো আমার সাথে দেখা হয়, এখনো আমার সাথে ফজরের সময় এসে বলেন ভাই একটু প্র্যাকটিস করি, আমারটা শোনেন। তো এটা বলার এইটাই কারণ যে আমাদের জীবনে অনেক কিছু আসবে, আল্লাহ মাফ করুক, ওনার মতো যেন ভয়াবহ কিছু আমাদের জীবনে না আসে। এবং যত ভয়াবহ জিনিসই আসুক আমরা যেন স্টিক থাকি যে উই হ্যাভ টু ফিনিশ ইট। হ্যাঁ, 2-1টা ক্লাস এদিক সেদিক হবে, আমরা রেকর্ডেড শুনে নিব। আমাকে নক করবেন, কল মি এনি টাইম, ইনশাল্লাহ আমি ফোন ধরবো। অফিস আওয়ারে ফোন করলে আমরা বেশি খুশি হই, কারণ ওইখানে আমি আসলে বেশি ফ্রি থাকি। বাসায় আসলে আমি অনেক কাজে ব্যস্ত থাকি। সো আমাকে যদি অফিস আওয়ারে নক করেন যে ফরাদ ভাই এই জিনিসটা বুঝতে পারছি না কি করব, আই এম মোর দ্যান হ্যাপি ইনশাল্লাহ টু হেল্প ইউ আউট। তো আমার রিকোয়েস্ট থাকবে যে কোনোভাবেই গিভ আপ করবেন না, সে 2-3টা ক্লাস মিস হলেও। হ্যাঁ, আচ্ছা, কোর্স আউটলাইনটা এখানে হয়তো দেখছেন যে আমি ওখানে বলেছিলাম যে চ্যাপ্টার বাই চ্যাপ্টার ভাগ করা, তা আমরা এই সিকোয়েন্সেই যাব। হ্যাঁ, এখানে আপনারা যে সিকোয়েন্সটা দেখতে পাচ্ছেন এখানে এই সিকোয়েন্সে আমি যাব, তারপরে আমরা এভাবে যাব, তারপরে এখানে গিয়ে শেষ করে দিব। তো চ্যাপ্টার 1 থেকে শুরু করে চ্যাপ্টার 5 গিয়ে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। তো এর মধ্যে কিছু জাম্পিং হতে পারে আগে পরে, বাট ইনশাল্লাহ আমি এটাতেই থাকবো। তো আমরা আজকে যেহেতু চ্যাপ্টার 1-এ দেখেন মাখারিজ এন্ড তাজউইদ আছে, তো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমরা প্রথম 5টা 7টা ক্লাস, এই দিকের ক্লাসগুলো আপনি যদি মিস করেন কোনো সমস্যা নাই, আমি বলবো যে আপনি এই ক্লাসগুলো যদি মিসও করেন ইউ ক্যান কাভার ইট আপ, বাট দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান। হ্যাঁ, এইটা আপনারা ক্লাস মিস করেন না এবং এই সময়টাতে হোমওয়ার্কটা কোনোভাবে মিস করেন না। এবং যদি আপনি সত্যি সত্যি আমি যা যা হোমওয়ার্ক দিব এবং যদি ক্লাসে আসেন, আপনার পুরো পুরো কোর্সটা ইজি হয়ে যাবে। পরের দিকে কোর্স মিস করলেও সমস্যা নেই। সো আমি চেষ্টা করব প্রথম দিকে সময়টা একটু বেশি দিতে। এই চ্যাপ্টার 1-এ আমি সময় হতে বেশি দিব, পরের গুলো আমি টানবো। আমি এখানে ফাস্ট ফরওয়ার্ড করবো, কি এখানেও ফাস্ট ফরওয়ার্ড করবো, কিন্তু এইটাকে আমি একটু স্লো যাব। এবং তখন আপনি হয়তো একটু বোর হতে পারেন, যারা হয়তো আগে পড়তে পারেন হয়তো তারা ভাববেন যে ফরহাদ ভাই সামান্য একটা সপ্তাহে মাত্র 3টা অক্ষর শিখালো, এটা কি শিখলাম। বাট বিলিভ মি, এটাই উচিত। শুরুতে আমরা এই চ্যাপ্টারটাতে অনেক সময় নিব। হ্যাঁ ইনশাল্লাহ। হ্যাঁ, এই কোর্স আউটলাইন নিয়ে কারোর কি কোনো কোশ্চেন আছে বা কোনো কিছু আপনি ভাবছিলেন যেটা জিজ্ঞেস করা দরকার? আনমিউট করে কথা জি বলতে পারেন। জি জি ভাইয়া। বলেন। হ্যাঁ ভাইয়া, আচ্ছা এই যে এখানে তো দেখা যাচ্ছে অনেকগুলা পেজ, এগুলা কি আমরা মোস্টলি বাসায় কভার করবো নাকি ক্লাসে কভার করবো? সব ক্লাসে কভার করবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আচ্ছা থ্যাংক ইউ ভাই। ক্লাসেই কভার করবেন, কিন্তু আপনারা রিভিজিট করতে পারবেন ইনশাল্লাহ পরে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। ক্লাসিক আবার দেবো। দ্যাটস ওয়াই আমি বলছিলাম যে আমাদের মাত্র এই 6 মাসের মধ্যে
ইট উইল বি হেভি জার্নি। হ্যাঁ, তবে আমি যেহেতু এটা স্লাইড ইজ নট বুক, তো বুকে যেটা হয় কি একটা পেজের মধ্যে অনেক কিছু থাকে, স্লাইডে কিন্তু এত কিছু থাকে না, স্লাইডে কিছু বুলেট পয়েন্ট থাকে, এই জন্য হয়তো পেজ সংখ্যা বেড়ে গেছে। বাট ডোন্ট কম্পেয়ার ইট উইথ বুক। একটা বুকে কিন্তু অনেক কনসাইজ হয়, তাই না, অনেকগুলা লাইন থাকে, অনেকগুলা শব্দ থাকে। আপনি দেখবেন স্লাইডে অত শব্দ থাকে না, স্লাইডে বুলেট বুলেট থাকে। তো এই জন্য স্লাইড সংখ্যা বাড়লেও ভয় পাওয়ার কিছু নেই। আর কারো কোনো কোশ্চেন ছিল? থ্যাংক ইউ। আচ্ছা, এখানে দেখেন আমি যে কোর্স আউটলাইন যেটা বলেছিলাম ওই ভিডিওতে আমি আলোচনা করেছি খুব ডিটেলে একটা একটা করে দেখিয়ে, আমি এখন আর ডিটেলে বলবো না। কিন্তু এই যে আমরা পুরো যে কোর্সটা করব, এটা যতগুলা স্লাইড সেটা এই ফাইলটা থেকে আসবে, এই ফাইলটা। তো আমি অনেককে বলেছি যে আপনারা প্রিন্ট আউট করে নিয়ে বসলে সবচেয়ে ভালো হয়, কারণ আমি এখন যখন বলবো কিছু কিছু জিনিস ওই স্লাইডে নাই, আপনি ছোট্ট করে একটা পাশে এরকম নোট করে লিখে রাখবেন। হ্যাঁ, তো এইটা এখন যদি প্রিন্ট আউট না করেন কোনো সমস্যা নাই ক্লাস চালার জন্য, কিন্তু যারা একটু সিরিয়াস হতে চাচ্ছেন তারা এটা প্রিন্ট আউট করে নিলে আপনার জন্য বেটার হবে। হুম। আচ্ছা, এইটা আমি কেন অপশনাল দিলাম? রাইটিং প্র্যাকটিসটাই তো আমার, ও সরি, এটা এটা হচ্ছে অপশনাল। হ্যাঁ, তো আর নিচের গুলো ম্যান্ডেটরি, এটা লাগবে আমাদের। আমাদের হোমওয়ার্কের জন্য এই আজকে প্রথমে আমাদের এই ফাইলটা কাজে লাগবে। আজকে যে হোমওয়ার্কটা থাকবে সেটা এই ফাইলটা কাজে লাগবে আমাদের, এক্সারসাইজ বুক রাইটিং। তো যেহেতু এটা বিভিন্ন বই থেকে নেওয়া, অনেক সময় হয়তো মানে প্রিন্টিংটা একটু ঘষা মাজা হতে পারে, যদি কোনো জায়গায় বুঝতে না পারেন আমাকে জিজ্ঞেস করবেন, বাট ইনশাল্লাহ মানে খুব সমস্যা হবে না। আচ্ছা, এইটা নিয়ে এখন আমরা আলোচনা করার প্রয়োজন নাই, বাট আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা উথমানি ফন্টটা ফলো করব। অনেকে হয়তো অলরেডি কোরআন পড়তে পারেন, তারা ভাবছে যে উথমানি ফন্টটা কি। ডান দিকে এই কোরআনের ফন্টটা দেখলে বুঝতে পারবেন দিস ইজ উথমানি ফন্ট। যারা কোরআন আগে পড়েছেন তাদের জন্য হয়তো এই ফন্টটা দেখলে আপনি বুঝতে পারবেন যে ইট ইজ ডিফারেন্ট দেন হোয়াট আপনারা যেটা পড়েছিলেন আগে। হ্যাঁ, তো আমরা এই ফন্টে ইনশাল্লাহ আসবো, খুব বেশি সমস্যা হবে না। এবং এখানে আমরা একটা কোরআন অ্যাপস নিয়ে কথা বলেছি, এটাও আপনার এখন জানার দরকার নেই, এটা আমাদের অ্যাটলিস্ট আরো 2 মাস পরে জানতে হবে। এখন কোরআন অ্যাপস লাগবে না আগামী 2 মাসের জন্য। ইভেন এই যে কোরআন কেনার কথা বলেছি, এটাও 2-3 মাসের জন্য আপনার চিন্তা করার কোনো দরকার নেই। আপাতত 2-3, ইভেন 4 মাস পর্যন্ত আপনি শুধু আমার ম্যাটেরিয়ালস এর উপরেই থাকবেন ইনশাল্লাহ, আপনার আর কোনো কিছু লাগবে না। হুম, আচ্ছা, আমরা চ্যাপ্টার 1-এ ঢুকে যাব। তার আগে আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে আমার যারা নতুন এসছেন, মানে তারা ধরেন একেবারেই কোরআন পড়তে পারতেন না, একটা অক্ষরও চেনেন না, এরকম কেউ কেউ থাকতে পারেন। আবার কেউ কেউ থাকতে পারেন আপনারা রেগুলারই কম বেশি পড়েন, কিন্তু আপনারা শুদ্ধ করতে এসছেন। সো এই ক্লাসে আমাদের দুই দুই ধরনের মানুষই থাকবে। আবার কেউ কেউ থাকতে পারে যারা হচ্ছে যে আমি পড়তে পারতাম, এখন পড়তে চেষ্টা করি বাট কনফিউজ। সো 3 ধরনের মানুষ থাকবে। আমি যখন কোর্সটাকে দাঁড় করিয়েছি, আমি ধরে নিয়েছি ওই প্রথমদের মতো যারা কিচ্ছু পারে না। সো আমার এক্সপেকটেশনটা থাকবে আমরা যারা ক্লাস করছি, আমরা যেন আমাদের নলেজ লেভেলটাকে একদম ছোট বাচ্চার মতো নিয়ে আসি। ছোট বাচ্চা কি শেখে? প্রথমে অক্ষর শেখে, তা না, ABCD। তো আমরা এখন আলিফ বা তা সা জিম হ্যাঁ আমরা শিখবো অক্ষর। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট একটা শব্দ কিভাবে পড়তে হয়, ডোন্ট ওয়ারি অ্যাবাউট যে কোথায় টান দিতে হয়, এগুলো আমরা পরে শিখবো, অনেক পরে। সো আপাতত এই মুহূর্তে আজকের থেকে আমরা যা যা শিখবো শুধুমাত্র অক্ষর লেভেল থেকে শিখবো, মানে আমরা কিছুই পারি না। অতএব যারা আজকে প্রথম শিখতে আসছেন তারা বেনিফিটেড বেশি হবেন, বিকজ আপনার পুরনো কোনো কিছু নিয়ে মাথার মধ্যে ঘামাতে হবে না। যারা একদম পড়তে পারেন, একটু সহি হতে এসছেন, তাদেরকে একটু কষ্ট করতে হবে। আমি জানি তারাই বেশি কষ্ট করেন এই কোর্সগুলাতে, কারণ তারা অলরেডি পড়তে পারেন, তারা এখানে একটা ট্রানজিশন সিচুয়েশনে পড়েন যে ভাই আগে জানতাম এটা এইটা, আপনি আজকে বলতেছেন এইটা। তো তাদের কষ্টটা আমি বুঝতে পারতেছি, বাট ইনশাল্লাহ আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। কিন্তু কখনোই ডিসহার্টেড হতে যাবেন না যে এই কোর্সে এসে তো বিপদে পড়লাম, আবার সেই শুরু থেকে করতে হচ্ছে। বরং আপনারা নতুন কিছু শেখার পরে পুরোনোটা বুঝবেন যে পুরোনোটা আমরা অনেক কিছু ভুল করতাম। হুম। আর আমার পজিশনটা যদি বলি, আমি আসলে ছোটবেলায় কোরআন পড়তে পারতাম না, সো আমিও আসলে ওই যে যারা নতুন শিখতে আসে আমি তাদের মতো। আমি অস্ট্রেলিয়াতে এসেই শিখেছি। তো কয় বছর হলো? তো
নয় 8 9 10 বছর হবে, 10 বছর আগে আমি প্রথম কোরআন পড়া শিখি। বাট আমি আবার যখন যেটা ধরি সেটার আমি একদম শেষ পর্যন্ত যাই আর কি। তো আমি যখন শিখেছি তখন আমার একদম ডে 1 থেকে প্ল্যান ছিল যে আমি একদিন ক্লাস নিব। সো যার জন্য আমি ক্লাস নেওয়ার মতো করে শিখেছি, মানে শুধু পড়ার মতো করে শিখিনি, আই ওয়াজ ভেরি সিরিয়াস। তো যদিও আমি অনেকের থেকে অনেক পরে শুরু করেছি, বাট আই ওয়াজ অ্যাডামেন্ট যে আমাকে এটাকে একদম এক্সট্রিম লেভেলে নিতে হবে। তো তারপরেও আমি এখনো শিখে যাচ্ছি, শেখার কোনো শেষ নাই, ভুলভাল আমারও প্রচুর হয়। আমি যখন আমার শেখের সামনে বসে আমি খুব ভয়ে ভয়ে থাকি, টেনশনে থাকি। সো আপনারা যারা নতুন শিখছেন আমি just আপনাকে সাহস দিচ্ছি, ডোন্ট ওয়ারি। এরকম কি কেউ আছেন যেরকম ভয়টায় পাচ্ছেন? ফ্রি হয়ে বলতে পারেন, সমস্যা নেই। জি ভাই, বুঝছি। আচ্ছা না, তাহলে খুব ভালো। ভয় পেলে ভালো, ভয় না পেলে বিপদ। আমি কাইন্ড অফ বিগিনারি, সো আমি কোরআন পড়তে পারতাম বাট ভুল পড়তাম মনে হয়, এই জন্য আমি বেশি ভয় পেয়েছি আর কি। না বাট তাহলে আমি ভালো, যে যে এখন ভুলে গেছেন সে সবচেয়ে ভালো। মনে যে হইতেছে যে রেগুলার আমি পড়ে সে একটু প্রবলেমে পড়বে। সো ভয় পাওয়ার একটু কোনো কারণ নাই, শুধু ক্লাসে স্টিক থাকবেন, ক্লাসের টাইমটাতে আমার স্টিক থাকবেন। হ্যাঁ, আমার ইনশাআল্লাহ। উচ্চারণ আসছি না একেবারে, সো আমি আমি মানে হ্যাঁ, ওই যে থেকে এগুলা মানে আমি কনফিউজ না, আমি পারি না, না না ওইটাই এই ভালো, জন্য ওইটাই শিখে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এই পিডিএফটা দেখে রাখি, পিডিএফটা যখন আপনারা নামিয়ে ফেলবেন, এটা একটু একটু ডিজিটালি করা, দেখবেন এই সবগুলোতে একটা করে লিংক আছে। তার মানে আমরা চ্যাপ্টার 1 যদি আমি প্রথম টপিকে যাই, এখানে ক্লিক করলে এই টপিকটাতে ডাইরেক্ট চলে যাবে। হ্যাঁ, আবার যদি আমি এখান থেকে ব্যাক করে আবার মেনুতে আসতে চাই, এই দেখেন এই বামে আছে হচ্ছে চ্যাপ্টার 1, এখানে ক্লিক করলে আবার ফার্স্ট মেনুতে চলে আসবে। ঠিক আছে? তো আবার যদি আপনি এখান থেকে একদম ফার্স্টে চলে যেতে চান, এই যে এখানে হোম বাটনে ক্লিক করলে এখান থেকে সোজা এখানে চলে আসবেন কোর্স আউটলাইনে। আবার যদি এখান থেকে আপনি আবার চ্যাপ্টার 1-এ যেতে চান, এই যে এখানে এসে ক্লিক করেন, আবার চ্যাপ্টার 1-এ চলে যেতে পারবেন। তো এই ডিজিটাল পিডিএফ যেহেতু আছে, আপনার মোবাইলে রাখেন, আইপ্যাডে রাখেন, যেখানেই রাখেন, এখান থেকে ক্লিক করে আপনি আগে পিছে করতে পারবেন। যাতে আপনি এই এত 160-70 পেজ তো আপনি স্ক্রল করে যেতে পারবেন না। তো এই মেনুটা কাজে দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে আমরা শুরু করি। আমাদের চ্যাপ্টার 1-এর শুরুতে হচ্ছে ইম্পর্টেন্স অফ মাখারিজ এন্ড তাজউইদ। কারোর কি কোনো ভাই আইডিয়া আছে মাখারিজ কি আর তাজউইদ কি? মাখারিজ সম্পর্কে আমরা শুনেছি নিশ্চয়ই, কারোর কি কোনো ছোটখাটো আইডিয়া, একটা গেস, এনি ওয়াইল্ড গেস? নাই, তাই তো? আচ্ছা, উচ্চারণ হ্যাঁ হ্যাঁ বলেন ভাই। উচ্চারণ স্থান নাকি এটা? হ্যাঁ, অনেকটা। গুড। আমি একটু মাঝে মধ্যে আমি পড়ানোর সময় হয়তো একটু অ্যারাবিক গ্রামার নিয়ে দু একটা কথা বলবো, বাট যে বুঝবেন না, টেনশন নেওয়ার কিছু নাই। এই যে মাখারিজ, এই যে শব্দটা মাখারিজ, এই শব্দটা এসছে হচ্ছে একটা শব্দ, সেটা হচ্ছে খারাজা থেকে। রা জিম, খরাজা। খরাজা মানে হচ্ছে এক্সিট, এক্সিট। তো আমরা যখন আমাদের কোনো জায়গায় লেখা থাকে না, শপিং মলে গেলে এক্সিট, তো অ্যারাবিকে ওখানে লেখা থাকে খরাজা, মানে এটা হচ্ছে এক্সিট পয়েন্ট। তার মানে যেই পয়েন্ট থেকে এক্সিট করে, দরজার সামনে লেখা থাকে এক্সিট, ওইটা হচ্ছে এক্সিট পয়েন্ট। তো অ্যারাবিকে ওইটাকে বলা হচ্ছে খরাজা। তা খরাজা যেটা, সেই পয়েন্ট দিয়ে যেটা বের হয় সেটাকে বলা হচ্ছে, ওই পয়েন্টটাকে বলা হচ্ছে মাখারাজ। খরাজা হচ্ছে ভার্ব, মানে বের হয়ে যাওয়া। আর যেই পয়েন্ট থেকে, যে দরজা দিয়ে খুলে বের হয়ে যায়, সেই দরজাটাকে বলা হচ্ছে মাখারিজ। তার মানে এখানে বলতে চাচ্ছে হচ্ছে আমাদের মুখের ভিতর থেকে সাউন্ডটা যেই দরজা দিয়ে বের হয়, মানে যেই জায়গা থেকে বের হয়। ধরেন যেই সব অক্ষরটা আপনি নুন যখন বললেন, শব্দটা কোথা থেকে বেরোলো? নাক দিয়ে, তাই না? তার মানে সাউন্ড ইজ কামিং আউট অফ নোজ। তখন ওই তার মাখারিজ পয়েন্ট কোনটা? নাক। হ্যাঁ, আমি যদি বলি হচ্ছে দা, 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 দাদার দা, এটা কোথায় যাচ্ছে? আমার দাঁতে লাগছে, তাই না? তার মানে মাখারিজ পয়েন্ট হচ্ছে দাঁত। তার মানে মাখারিজ বলতে আসলে বোঝা হচ্ছে সাউন্ডটা কোথা থেকে বের হচ্ছে আমার মুখের থেকে। বোঝা গেছে মাখারিজ কি জিনিস? হ্যাঁ, আচ্ছা, আনমিউট করতে পারেন যদি, যাদের যাদের সম্ভব, যাদের পিছনে ব্যাকগ্রাউন্ডে সমস্যা নাই, ইউ ক্যান আনমিউট এন্ড উই ক্যান পার্টিসিপেট লাইক আ ফেস টু ফেস ক্লাস ইনশাল্লাহ। হ্যাঁ, তাহলে মাখারিজ আমরা বুঝলাম যে যেই পয়েন্ট থেকে আমার মুখের থেকে শব্দটা বের হয় সেটা হচ্ছে মাখারিজ। ঠিক আছে? আর তাজউইদ কি? তাজউইদ হচ্ছে এই যে আমি কোন জায়গায় গিয়ে টান দিব, কোন জায়গায় টান দিব না, কোন জায়গায় গিয়ে আমার এখানে থামতে হবে, কোন জায়গায় আমি থামবো না,
কোনটা আমি কতটা টান দিব, কতটা টান দিব না, কোনটাকে আ হবে, কোনটা ই হবে, কোনটা উ হবে, এই যে বিভিন্ন রকমের রুলস, দ্যাট ইজ হচ্ছে তাজউইদ রুল। তাহলে আমরা দুটো জিনিস শিখবো, একটা হচ্ছে আমার সাউন্ডটা কোথা থেকে বের করব, উইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এখানে আমি আগামী 3 4 5 সপ্তাহ চালিয়ে দিব শুধু প্রত্যেকটা অক্ষর কোথা থেকে বের হচ্ছে সেটা জানার জন্য। তারপরে বাকি কোর্সটা আমি তাজউইদ শিখবো। দুটো আমি একসাথে শিখবো না, আগে আমার মাখারিজ যখন ক্লিয়ার হয়ে যাবে আমি জানবো যে জিম, যা, এই উচ্চারণটা কোথা থেকে বের হয়, আমার জিভের কোথা থেকে বের হয়, আমি কি জিম এবং যা একই করে ফেলি নাকি দুটো আলাদা করে ফেলি। দুটা যদি দুই জায়গা থেকে বের হয়, আমি যদি জানি যে জিমের মাখারিজ পয়েন্ট কোথায় এবং জায়ের মাখারিজ পয়েন্ট কোথায়, যখন আমি জেনে যাব তখন আমার মাখারিজ শেষ হয়ে যাবে। মাখারিজ শেষ হয়ে গেলে আই মুভ টু তাজউইদ। তখন আমি জানবো তাজউইদের রুলস গুলা কি, তখন আমি এই যে অক্ষর পড়া শুরু করবো, সরি শব্দ পড়া শুরু করবো। বাট এই এই মাখারিজ শেখার সময় আমি শুধু অক্ষর জ্ঞান শিখবো। মাখারিজ তাজউইদ ক্লিয়ার? জি। তাজবিদ বলেন প্লিজ, আবার বলেন, শুনি নাই। তাজবিদটা একটু এক্সপ্লেন করেন হ্যাঁ, প্লিজ। তাজবিদটা হচ্ছে, যেটা বললাম যে তাজবিদ হচ্ছে যে আমরা যতগুলা রুলস শিখবো, যেমন ধরেন আপনার এই যে এখানে ধরেন লাম, হ্যাঁ, এই যে লামের উচ্চারণটা কোত্থেকে আসছে, মুখের একটা কোনো জায়গা থেকে আসছে, এটা হচ্ছে আমার মাখারিজ উচ্চারণটা। এরপরে লামের উপরে যদি একটা ফাথা হয় তখন আমি কি বলবো, লয় আকারে লা, তাই না? এই যে আপনি এটাকে লা বললেন, লা না বলে লি যে কেন বললেন না, এটা আপনি জানবেন কোত্থেকে, জানবেন হচ্ছে এই তাজবিদ জানলে। মানে আমরা এতদিন এই জিনিসটাকে একসাথেই শিখছি, তাই না, যে লা এর উপরে জবর দিলে লা হয়, হ্যাঁ, কিন্তু এইখানে আমরা দুটোকে আলাদা করছি, আলাদা করে বলছি যখন আমি এই যে ল এর উপরে ফাথা দিলে লা হয়, দিস ইজ পার্ট অফ তাজবিদ। আর এই লামের উচ্চারণ যে লা, এটার উচ্চারণ যে কা না, সেটা জানবো কোত্থেকে, সেটা জানবো হচ্ছে মাখারিজ থেকে। মানে প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ, সোজা কথা বাংলা যদি বলি উচ্চারণ, উচ্চারণ হচ্ছে মাখারিজ। আর যখন আপনি শব্দ বানানো শুরু করবেন, যেমন আমি বললাম কয়াকারে কা, বয়াকারে বা, এটা হচ্ছে তাজউইদ। বুঝতে পারছি ভাইয়া? জি রাসেল ভাই কি বুঝতে আলহামদুলিল্লাহ। পারছেন? জি ভাইয়া, থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা। এখন আমাদের এই মাখারিজ এবং তাজবিদের ইম্পর্টেন্সটা কি, কেন আমরা এই কোর্সটাই বানালাম যে মাখারিজ শিখতে হবে এবং তাজবিদ কেন শিখতে হবে, ছোট ছোট কিছু জিনিস একটু ধারণা দিয়ে রাখি। যেমন ধরেন এখানে আমরা এখানে বলতে, এইটা আপনারা পড়ে নেবেন স্লাইডটা, বাট আমি জাস্ট টাচ করে যাচ্ছি। কাফ অ্যান্ড কফ দুইটা দুই অক্ষর, বাংলাতে কিন্তু একটাই অক্ষর, সেটা কি, ক, তাই না? কিন্তু ইংলিশে কি আছে, সি আছে, কে আছে, তাই না? দুইটা দুই। আবার আরেকটা আছে কিউ, তিনটা আছে। বাংলাতে শুধু একটা। তা আমরা তো শুধু বাংলাতে কা বলি, কিন্তু অ্যারাবিকে কিন্তু শুধু কা নাই, একটা আছে ক, আর একটা আছে হচ্ছে ক্যা, ক্যা, অনেকটা ক্যা টাইপের। হুম। তাহলে কাফ এবং কফ যদি উচ্চারণ আমি ভুল করি, যেখানে লেখা আছে হচ্ছে ক, ক, আমি সেখানে গিয়ে বললাম কা, তাহলে শব্দের মিনিংটা ডিফারেন্ট হয়ে যাবে। দেখ, আমরা বাংলার হিসাবে বললে কিন্তু দুটোই কাও, কিন্তু যদি আমি উচ্চারণ অ্যারাবিক উচ্চারণটা ভুল করি তখন দুইটা দুইটা ডিফারেন্ট শব্দ হবে। যেমন আরেকটা শব্দ বলি, যেমন হচ্ছে জামাল, তাই না? জামাল, জামাল আমরা বাংলা লিখে হচ্ছে বর্গীয় জতে জামাল, তাই না? জামাল, ইংলিশে লেখে হচ্ছে জেড, JAML, জামাল। আচ্ছা, কেউ কি জানে জামাল মানে কি? হুম, জামিলুন, আমরা অনেকে বলি না জামিলুন, জামাল উট। মানে, জামাল মানে সুন্দর, সৌন্দর্য। সুন্দর। হ্যাঁ, জামিল মানে জামিল, জামিলুন, মানুষটা দেখতে দেখতে সুন্দর, জামাল। হ্যাঁ, এটার সাথে যদি আমি এখানে জামাল বলি, জামাল, তখন হয়ে যাবে অন্য আর একটা শব্দ, তখন সেটা হবে হচ্ছে ফ্রেন্ড, ফ্রেন্ড, আমার কলিগ, আমার বুজম ফ্রেন্ড, এটা হচ্ছে জামাল। তাহলে এই জামাল এবং এই জামাল টু ডিফারেন্ট ওয়ার্ড, তাই না? এখানে আসছে হচ্ছে জিম ইউজ হয়েছে, আর এখানে হচ্ছে হচ্ছে জা ইউজ। তাহলে আমি যদি জামাল, কাউকে যদি আমি ডাকি যে এই জামাল এখানে আসো, আসলে আমি এই শব্দটা ইউজ করছি।
আমি যদি বলি জামাল এখানে আসো, তখন আমি এই শব্দটা ইউজ করছি। তাহলে আমরা যদি উচ্চারণে ভুল করি, তাহলে কোথায় ভুল হলো? আমার মাখারিজে ভুল হলো, তাই না? আমি অক্ষরে উচ্চারণটা ভুল করলাম, এই ভুলের হ্যাঁ, কারণে আমার delivery অর্থ চেঞ্জ হয়ে গেল। সো আমাকে মাখারিজ খুব ভালো করে জানতে হবে। হুম। আরেকটা হচ্ছে তাজউইদের ভুল হলে কি হবে দেখেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন, যারা একটু একটু পড়তে পারেন তাদের জন্য আমি, যারা পারেন না তাদের জন্য পড়ে দিই। এখানে লেখা আছে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ। লা মানে হচ্ছে নো, ইলাহা মানে হচ্ছে গড, ইল্লাহ হচ্ছে বাট, আর ইল্লাহ হচ্ছে আল্লাহ। তার মানে এখানে বলা হচ্ছে যে আল্লাহর কোনো শরিক নাই, কোনো ইলাহ নাই। হ্যাঁ, ইলাহ মানে শরিক। তার মানে লা দিয়ে আমি বলছি নাই, নো। এই লা এর আসলে এখানে একটা আলিফ আছে, যার জন্য আমাদের এখানে যখন আমরা পড়তে হবে তখন একটা টান দিতে হবে, লা ইলাহা। আমি যদি এই আলিফেরটার জন্য যে টানটা দিলাম, যখন আমি দিব তখন এই নোটা কাজ করবে। আমি যদি এই টানটা না দিই, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহ, তখন এই নোটা হবে না। অ্যারাবিকে লা এর উপরে ফাথা দিলে যেটা হয় সেটা হচ্ছে এই পরের যে সেন্টেন্স থাকে সেই সেন্টেন্সটাকে এমফাসাইজ করা হয়। যেমন আমি বললাম লা রয়বা ফি, তাহলে রয়বা ফি যে সেন্টেন্সটা, সেটাকে আমি বলে দিচ্ছি অবশ্যই সেটা ঠিক। তার মানে এই লায়ের দুটো মানে, লায়ের আলিফ দেওয়া একটা মানে, আবার লায়ের আলিফ ছাড়া একটা মানে। লায়ের আলিফ দেওয়ার মানে হচ্ছে নো, তার মানে পরের যে সেন্টেন্স থাকে তাকে আমি না সূচক করলাম। আমি এখানে বললাম হচ্ছে যে আল্লাহর ইলা আছে, সামনে নো বলাতে বললাম আল্লাহর কোনো ইলা নাই। কিন্তু আমি যদি সামনে লা দিয়ে দিই তখন হবে হচ্ছে আল্লাহর অবশ্যই ইলা আছে। নওজবিল্লাহ। এখন বোঝা গেছে যে আমি যদি একটা আলিফের টান মিস করি, আমার সেন্টেন্সের মিনিং কতটা ভয়াবহভাবে চেঞ্জ হয়ে যেতে পারে। হুম। সবাই কি একটু আন্দাজ করতে পারছেন? হ্যাঁ, ভেরি বুঝতে পারছি। জি, জি। অনেক হ্যাঁ, চেঞ্জ হতে পারে। হ্যাঁ অনেক চেঞ্জ। বুঝতেছি, কিন্তু এখনো খুব কঠিন লাগতেছে। কোন জায়গায় কঠিন লাগতেছে? এই যে ভাইয়া এক্সপ্লেনেশনটা যেটা দিলেন, এই যে লা আলিফের সাথে এই এই ব্যাপারগুলো মানে এখনো মনে না হচ্ছে না, আপনার তো এখন ওটা বোঝার দরকার নাই যে লায়ের সাথে আলিফ হলে কি হবে না হবে। আমি জাস্ট যেটু বুঝাচ্ছি যে আপনি যদি হ্যাঁ, তাজউইদ রুলসটা ফলো না করেন তাহলে ইম্প্যাক্ট কি, আমি এটা বুঝাচ্ছি। মানে ধরেন আমি হ্যাঁ এটা আবার, বুঝছি, হ্যাঁ। হ্যাঁ সেটা বোঝাচ্ছি। মানে ধরুন আমি যখন পড়াই তখন সবসময় আমি গাড়ি চালানোর সাথে এক্সাম্পল দিই। আপনি গাড়ি যখন চালাচ্ছেন, তখন আপনি যখন গাড়ির লেসন শিখছেন, শুরুতে আপনাকে কি শিখানো হয় যে আপনি যদি গাড়ি ঠিক মতো না চালান অ্যাক্সিডেন্ট হবে, ঠিক না? হুম, কিন্তু আমি যখন বুঝাবো তখন তো আমি ধরুন আপনার বলতে গিয়ে বলবো যে আপনি যদি ক্লাসে এখানে চাপ দেন তাহলে গাড়িটা লাফ মেরে উঠবে এই সে। এখন যে প্রথমে যে শুনবে এটা, সে বলবে যে ভাই কি বললেন, ক্লাসটা যেন কি, কোথায় পা দেয়, মানে আই গট কনফিউজ। তখন এক সেন্টেন্সে হচ্ছে আপনি ওয়ারিড করার কিছু নেই, নিয়ম হচ্ছে একটাই যে গাড়ি যদি আপনি ভুল চালান, নিয়মের বাইরে চালান, আপনার অ্যাক্সিডেন্ট হবে। সো এইখানে আমার সামারি হচ্ছে যে আপনি যদি তাজউইদ রুল মিস করেন, দেন উইল বি ইন এ বিগ ট্রাবল। এটাই হচ্ছে সামারি। তো আমরা তাজউইদ okay, রুলস তো শিখবো, লা যেখানে টান দিতে হয়, কেন দিতে হয়, সেটাই তো তাজউইদ রুলস। জি ভাইয়া। হুম। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে এখন চলে আসি মাখারিজ এতে। আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমরা মাখারিজ, এই যে একটা আমাদের মুখকে 5টা অংশে ভাগ করে ফেলেছি। তার মানে আমরা এখন শিখবো হচ্ছে মাখারিজ, তাই না? এই যে মাখারিজ, মাখারিজ মানে কি বলেছিলাম? খরাজা। খরাজা মানে হচ্ছে এক্সিট। তার মানে সাউন্ড এক্সিট পয়েন্ট। দেখেন এখানে কি বলছে, দ্য প্লেস ওয়্যার দ্য সাউন্ড অফ এ লেটার কামস ফ্রম। তার মানে যে পয়েন্ট থেকে সাউন্ড গুলা, একটা অক্ষরের সাউন্ড গুলা বের হয়ে আসে, সেই পয়েন্টটাকে বলা হয় মাখারিজ পয়েন্ট। আমরা সেই পয়েন্টটাকে 5টা মেজর পয়েন্টের জায়গা থেকে ভাগ করেছি। তার মধ্যে একটা হচ্ছে লিপস, একটা হচ্ছে টাং, একটা হচ্ছে নাজাল, একটা মাউথ, একটা থ্রোট। 5টা জায়গা। এই 5টা জায়গার ভিতরে আবার ভাগ থাকবে। যেমন এই থ্রোটটা দেখেন, থ্রোট কিন্তু এখান থেকে এত বড়, তাই না? তো জায়গার এই জায়গার একটা পার্ট থাকবে, এই জায়গার একটা পার্ট থাকবে। হ্যাঁ। তো আপনার জায়গা অনুযায়ী যে এখান থেকে এইটুকুর ভিতরে 3টা ভাগে ভাগ করা হবে। হুম। আবার এই যে দাঁতের এখানেও 4টা-5টা জায়গা থাকবে। এই যে জিভে 4টা-5টা জায়গা থাকবে। ঠোঁটের সামনে থাকবে, পিছনে থাকবে, নাকে থাকবে। সো এই
5টা মেজর জায়গায় ভাগ করলেও এই প্রত্যেকটার ভিতরে আরো ডিটেইল জায়গা থাকবে। আমি আপনাদেরকে এরকম একটা ছবি বলেছিলাম যে প্রিন্ট আউট করতে। আপনারা কি কেউ প্রিন্ট আউট করেছেন এটা? জি জি ভাই। জি এখানে দেখেন এই মেজর জায়গাটাকে এই যে 1 2 3 4 5 5টা জায়গায় ভাগ করা হয়েছে, হ্যাঁ। কিন্তু যখন আমি সত্যি সত্যি মুখটাকে বড় করে দেখছি তখন দেখেন এই যে থ্রোটে কতগুলা জায়গা, থ্রোটে হচ্ছে 1টা 2টা 3টা জায়গা। তারপরে জিভে দেখেন কতগুলা জায়গা, জিভের উপরে এখানে কিছু, এখানে দেখেন কত ছোট্ট জায়গার ভিতরে এই যে দাঁতের সামনের দিকে, দাঁতের পিছনের দিকে, জিভের একদম ঠোঁটের সামনের দিকে, হ্যাঁ। তার মানে এইটা হচ্ছে আপনার সেই চেহারা যেখানে ডিটেল প্রত্যেকটা অক্ষরের উচ্চারণ করতে হবে, এবং আমরা প্রত্যেকটা অক্ষর এই জায়গাগুলা হিসাব করে করে উচ্চারণ করব, আন্দাজে উচ্চারণ করব না। যে এটা মনে হয় যা কোত্থেকে আসছে আমি জানি না, তা হবে না। আমরা জানবো জিম কোত্থেকে উচ্চারণ হয়, আমাদেরকে এটা শিখতে হবে। কোত্থেকে উচ্চারণ হয় আমরা শিখতে হবে, এবং উই উইল লার্ন দিস থিংস ইনশাল্লাহ। দ্যাটস দ্য অবজেক্টিভ অফ দিস কোর্স। আমরা প্রত্যেকটা জিনিস একদম ক্লিয়ারলি জানবো, আন্দাজে 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 পড়বো না। যে জিমটা কোথা থেকে উচ্চারণ হচ্ছে আমি জানবো। তো সবগুলো এইভাবে আমরা শিখবো। তো আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমরা মেজর পয়েন্ট গুলা দেখলাম, আমরা একটা একটা করে ভিতরে ঢুকবো যে প্রত্যেকটা অক্ষর কোথা থেকে আসছে। এই পর্যন্ত সবাই ক্লিয়ার? মাখারিজ পয়েন্ট, 5টা মেজর পয়েন্ট। জি 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 গুড। জি। আচ্ছা, আমার এই ক্লাসে আমাদের সাথে আপা আছেন মনে হয় 2জন বা 3জন। এটা একটা বেশ ইন্টারেস্টিং আমার। উম, আমি একটু ফান করবো ক্লাস, আপনারা আবার মাইন্ড করেন না। মাইন্ড করলে আবার আমাকে আলাদা করে বলেন পরে যে ভাই আপনি বেশি করেন, কারণ এটা একটু ফান টান না করলে সবাই বোর হয়ে যাবে। 1-1.5 ঘন্টা কিছুক্ষণ পরে লোকজন ঘুমায় যাবে। তো সত্যি কথা বলতে যেটা হয়, মানে আমি মোটামুটি 5ম ব্যাচ, তো কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স শেয়ার করি। সেটা হচ্ছে যে আমাদের ক্লাসের শুরুর দিকে সবাই হেভি ফোর্সে ঢোকার পরে 1 মাস যায় 2জন করে শর্ট, 2 মাস যায় আরো 2জন শর্ট, এরকম করে শর্ট হইতে থাকে। তা লাস্টের দিকে গিয়ে ধরেন 7-8 জন গিয়ে ঠেকলো। এই 7-8 জনের মধ্যে আসলে টিকে থাকে হচ্ছে ম্যাক্সিমামই মেয়েরা। তো দেখা যায় যে 7-8 জনের মধ্যে 6জন মেয়ে, 1জন পুরুষ টিকে আছে, আর বাকি সব ছেলেগুলো ভাগছে। এখন জানি না কেন এইটা হচ্ছে আমার স্ট্যাটিস্টিক্স, এবং আমার সব মহিলা স্টুডেন্টই বেশি। তো এই ব্যাচের আবার একটু ভিন্ন চেহারাটা হচ্ছে এই ব্যাচে মহিলাই কম। তো আমি আমার ওয়াইফকে বলতেছিলাম যে আমি খুব টেনশনে আছি, আদৌ এই কোর্সটা 6 মাস যাবে নাকি। তো আমি ইনশাল্লাহ আশা করি যে আপনারা আমাকে ভুল প্রমাণিত করবেন নাকি। ইনশাআল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ। হ্যাঁ, ইনশাল্লাহ তো ভাই। না ইনশাআল্লাহ পারি। হ্যাঁ, এই ব্যাচ সবাই আমরা যাবো, এই 15-16 জন যে আছে আমরা শেষ পর্যন্ত যাবো ইনশাল্লাহ। হ্যাঁ, যে যা পারি শেষ পর্যন্ত যাব, কিন্তু গিভ আপ করবো না। হ্যাঁ, ইনশাল্লাহ। ঠিক আছে, এরপরে একটা ইন্টারেস্টিং জিনিস, এই কাগজটাও সম্ভবত আপনারা পেয়েছেন আমি যতদূর জানি। এই যে এইটার এটার বড় ফরম্যাট হচ্ছে এটা, এটাও তো নিশ্চয়ই আপনারা প্রিন্ট আউট করেছেন তাই না? জি ভাই। আচ্ছা, এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আমি এটা অনেকের কাছে এটা পাইনি, তার মানে এই নয় যে আমি এটা সৃষ্টি করছি। এটা আমি একটা কোর্স করতে গেছিলাম, ওদের কাছে এই জিনিসটা আমি পাই প্রথম, এবং সেটাকে আমার এখনো মনে আছে। আই লাইক দিস ফরম্যাট, তো এটা আসলে খুব কাজে দেয়। সেটা হচ্ছে প্রত্যেকটা অক্ষরের ভিন্ন ভিন্ন চেহারা আছে। হ্যাঁ, একটা শব্দের শুরুতে তার চেহারাটা কেমন, শব্দের মাঝখানে চেহারাটা কেমন, এবং শেষে চেহারাটা কেমন। এখানে এটা দেখে একটু ভয়, মানে মাঝে মধ্যে একটু ভুল হতে পারে, যেহেতু আমি সবগুলো একসাথে করতে গিয়ে এটা আমি এন্ড বলেছি, বাট এটা আসলে মিডল। বাট এটা আমি যখন আবার শুধু বা নিয়ে বলবো তখন দেখলে আপনি দেখতে পারবেন যে এটা আসলে আহ তখন ওখানে আমি হেডিংটা ঠিক দিয়ে দিয়েছি। বাট আমার বলার উদ্দেশ্য হচ্ছে আমরা যে ডান দিকে যে দেখতে পাচ্ছি যে বা, তা, এটা জিম, হ্যাঁ, প্রত্যেকটার ভিন্ন ভিন্ন চেহারা। এই প্রত্যেকটা চেহারাই কিন্তু একটা তায়ের চেহারা। তো আমরা এই জিনিসটা আমরা মুখস্থ করে ফেলতে হবে আমাদেরকে। আচ্ছা, মুখস্থ আমরা কিভাবে করবো? আমি তো বললে তো আর মুখস্থ হবে না। এই যে আমি প্রতিদিন হোমওয়ার্ক দিব, এই হোমওয়ার্কের ভিতরে আপনার এটা মুখস্থ হয়ে যাবে। কিভাবে হয়ে যাবে আমি একটা হোমওয়ার্কের এক্সাম্পল দেখাই আপনাদের। আজকে যে হোমওয়ার্কটা থাকবে, দেখেন প্রথম রাইটিং এক্সারসাইজ, এই দেখেন ফার্স্ট পেজ। হ্যাঁ,
এখানে অনেক একটা আয়াত দেওয়া আছে তাই না, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদুন। আচ্ছা, আমার হোমওয়ার্কটা থাকবে হচ্ছে আমি আজকে যে অক্ষরগুলো আপনাকে শেখাবো আপনি এই আয়াত থেকে শুধু ওই অক্ষরগুলো খুঁজে বের করবেন এবং ঠিক তার নিচে নিচে লিখবেন। যেমন ধরেন আপনি যদি এখানে লেখেন এভাবে লিখবেন যে আহ, ধরেন আমি এটা এখানে লিখলাম। আমি যেহেতু আপনার আমি তাতে তো কাগজ নাই, আমি জাস্ট পেইন্টে দেখাই আপনাকে। এটা ধরেন আপনি এভাবে লিখবেন। আমি কিন্তু হোমওয়ার্কে আলোচনাটা এখানে করে ফেলছি যাতে পরে আপনার অসুবিধা না হয়। আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই যে আমি ধরেন আজকে আপনাকে ওয়াও শিখালাম, আপনি ওয়াও বরাবর নিচে ছোট্ট করে ওয়াও লিখবেন। আপনি হয়তো ইয়া শিখেছেন, এটা এটা ইয়া, তা আপনি করবেন কি এটা নিচে এসে ছোট্ট করে লিখবেন এটা ইয়া। আর আপনি হয়তো এখানে একটা আলিফ শিখেছেন, তাহলে আপনি লিখবেন হচ্ছে আলিফ আর তার আগেরটা হচ্ছে ওয়াও। এটা কিন্তু শেখেন নাই, এটা আপনি শেখেন নাই, এইটা আপনি আজকে শিখছেন, এটা লিখবেন ওয়াও। তাহলে আজকের হোমওয়ার্ক হচ্ছে এইটা যে ওয়াও, এখানে একটা আলিফ আছে, এখানে একটা আলিফ, এটা ওয়াও। হ্যাঁ, তা আজকের হোমওয়ার্কটা হচ্ছে এইটা। এখন এই হোমওয়ার্কটা আপনি করতে যাবেন তখন আপনি কিভাবে বুঝবেন যে এই যে এইটা 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 ইয়া, আপনি কিভাবে বুঝবেন? এই যে নিচে দুই নোক্তা দেখলে যে ইয়া, আপনি কিভাবে বুঝবেন? বুঝবেন হচ্ছে আপনি যদি এই কাগজটা হাতে নিয়ে বসেন, এই কাগজটা হাতে নিয়ে যদি বসেন, দেখেন একদম শেষে যান, এই যে ইয়া, এটা হচ্ছে ইয়া। তা আপনি বুঝলেন এটা ইয়া। ঠিক আছে, তার মানে এই কাগজটা আপনার লাগবে থ্রু আউট মাই জার্নি। যখনই আমি হোমওয়ার্ক দিব তখন এই কাগজটা হাতে নিয়ে বসবেন যে ও আচ্ছা এটা তো ইয়া, আর এটা তো বা, এটা তো তা। তার মানে কিছু কিছু আপনি দেখলেই বুঝবেন, আবার কিছু কিছু সময় আপনি কনফিউজ থাকবেন। যেমন এই যে এইখানে দেখেন এটা জিম, ভিন্ন চেহারা। তো আমরা এখনো জিম পড়ি নাই, বাট আমি আবারও কিন্তু ওভারঅল বোঝানোর জন্য বলছি যে এই কাগজটা আমাদের কেন লাগবে। যখন আমি হোমওয়ার্ক দিব ওই অক্ষরটা খুঁজে বের করার জন্য আপনি এখান থেকে দেখে দেখে আপনি হোমওয়ার্কটা করবেন। বোঝাতে পেরেছি আমি? হ্যাঁ, বুঝতে পারছি। হুম। তাহলে আমরা এই যে কেন আমরা এই জিনিসটাকে আনলাম সেটা আমরা বুঝাতে পারলাম তাই না। এই পেজটা এটাকে বলা হচ্ছে ডিফারেন্ট ফর্মস অফ এ লেটার। সো ভেরি ইম্পর্টেন্ট যে কোন ফরম্যাটে কিরকম দেখতে। এখানে আসলে এরকম একটা ইয়াটা দেওয়ার কথা ছিল, কেন নাই আমি জানি না, আমি একটু দেখে নিব, বা আপনারা আপনাদের পেজের মধ্যে ইয়াটা লিখে দিন, ওয়াও এর পরে এটা ইয়া হওয়ার কথা। আই ডোন্ট নো কেন মিস করেছি আমি, বাট আপনারা জাস্ট এই এই খালি একটা ঘরটাতে কোয়েশ্চেন আছে ইয়া দিয়ে দিন। জি ভাই বলুন। ভাই, আমার একটা কোয়েশ্চেন ছিল। আচ্ছা, আপনি প্রথমে একবার আমি শুনতে ভুল করছি নাকি জানি না, আপনি কলম গুলার উপরে যে টাইটেল গুলা আপনি কি বলছেন যে এটা ভুল ছিল, ভুল টাইটেল ওয়ান অফ হ্যাঁ দেম? হ্যাঁ, আমি যেটা বলেছি কি যে আহ, আমি আমি এখানে যেমন ধরেন এইটা আমি এই শব্দ এই অক্ষরটা বরাবর আমি এখানে লিখছি যে মিডল অফ দ্য ওয়ার্ড তাই না, কিন্তু আসলে এই বায়ের জন্য অনলি ফর বা, এইটা আসলে মিডল অফ দ্য ওয়ার্ড না, এটা আসলে হচ্ছে বিগিনিং অফ দ্য ওয়ার্ড। কিন্তু আমি একটা এক্সেল এর মধ্যে আনতে গিয়ে মানে সিকোয়েন্সটা ঠিক মতো মিলাতে পারিনি। কিন্তু যখন আমি শুধু বা রিলেটেড চ্যাপ্টারটা পড়াবো মানে বা জন্য, সেখানে আমি ঠিক করে দিব, যেমন আপনারা দেখাই ওখানে দেখবেন আমি ভুল নাই। মানে এটা আমি এই একসাথে পেজের মধ্যে এটা আপনি হয়তো ভুলভাল দুই একটা হেডিং এ পেতে পারেন, হেডিং লেভেলের। ঠিক আছে, কিন্তু যখন আমি এই শুধু বাতে যাব তখন এই যে প্রত্যেক দিন আমি আলাদা করে কিন্তু একরকম একটা টেবিল দিব, ইয়ার জন্য একটা টেবিল দিচ্ছি। ঠিক আছে, আমি যখন এই যে এই দেখেন আলিফের জন্য একটা টেবিল দিব, সেইটার হেডিংটা ঠিক থাকবে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো ওই যেহেতু একসাথে যখন আমি করতে গেছি তখন আমার ওই জিনিসটা ঠিক করতে পারি না, কারণ ওখানে অনেকগুলা কলাম ম্যানেজ করতে গিয়ে এটা কিছু বাদ পড়ে গেছে। তো আমি চেষ্টা করবো যদি ঠিক করে আপনাদের একটা কপি দিতে পারি, বাট আপাতত ধরে রাখবেন যে এই হেডিং নিয়ে এই এক পেজের হেডিং এ কনফিউজ হওয়ার কিছু নেই। এরা সবই একই অক্ষরের, যেমন বা রিলেটেড, এগুলা পুরোটাই হচ্ছে বা রিলেটেড। এখন সেটা শুরুতে হোক আর মাঝে হোক শেষে হোক এরকম চেহারা সবগুলোই বা। আপনি আপাতত এইটা মাথায় রাখেন, এই হেডারটা নিয়ে খুব বেশি কনফিউজ হবেন না। তো এখানে এক্স দেখানো বাইরের আগে এক্স হ্যাঁ, কেন ভেরি গুড দিল? কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। এক্স দেওয়ার মানে হচ্ছে এই অক্ষরটা একাও থাকতে পারে। হ্যাঁ, এই অক্ষরটা একাও থাকতে পারে, তার মানে এক্সটা হচ্ছে তার আগে কোন একটা অক্ষর আছে যার সাথে সে কানেক্টেড না। এইখানে দেখে কি মনে হচ্ছে, এখানে দেখে মনে হচ্ছে ডান দিক থেকে সে কানেক্টেড তাই না এটাতে, কিন্তু এটাতে সে কানেক্টেড না।
তার মানে একটা অক্ষর তেমন তা, এই তাটা একাও থাকতে পারে আবার কারোর সাথে যুক্ত হতে পারে। যেমন আমি এরকম লাম লিখলাম, লামের থেকে তা হলো। তো যদি যুক্ত হয় তখন এরকম চেহারা, মানে তার ডান দিক থেকে কোনো একটা কানেকশন থাকবে। এটা আমরা আলোচনা করবো যখন একটা অক্ষরে যাব, আলোচনা করব। বাট আপাতত এক্সটা মানে হচ্ছে সে ডিসকানেক্টেড, আগের অক্ষরটার সাথে তার সে একসাথে না। যেমন ধর আপনি আল্লাহ লেখেন, আল্লাহ লিখলে কি হয়, এই প্রত্যেকটা অক্ষর সবার সাথে কানেক্টেড না। হুম আপনি যদি লেখেন হচ্ছে ধরেন এই যে ধরেন কি বলবো, লাস্টে ধরেন কুলহু আল্লাহু আহাদ, আল্লাহু আহাদ, হ্যাঁ ধরেন আপনি লিখলেন আল্লাহু আহাদ, এই হা, হা দিয়ে শেষ হয়ে গেল হা, তারপরে আপনি দালটা আলাদা লিখলেন, এই দুটো কিন্তু ডিসকানেক্টেড, একসাথে না। এই যে একসাথে না, এই জন্য এই ডান দিকেরটারে এক্স দিয়ে দিচ্ছে, বুঝাতে চাচ্ছে যে ডানে যাই থাকুক ডিসকানেক্টেড হলে এটা এরকম চেহারা হয়। আমরা এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, এখন আপনি এক্সাম্পল না দেখার কারণে বুঝতে পারছেন। আমরা যখন এক্সাম্পলে যাব তখন ওটা হবে, বাট আপাতত আপনি প্রশ্নটা মাথায় রাখেন যে এই এক্সটা আপনি আমাকে তখন জিজ্ঞেস করবেন, ঠিক আছে? যদি আমি কোনো কারণে মিস করি আমাকে তখন আবার প্রশ্ন করেন যে ভাই আপনি তো এক্স এর ওটা বললেন না, ঠিক বুঝতে আছে? পেরেছি। একটু পরেই বলবো ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন একটা একটা করে পয়েন্টে ঢুকবো। হ্যাঁ, মানে এই যে পাঁচটা পাঁচটা পয়েন্ট, 1 2 3 4 5, পাঁচটা পয়েন্টে ঢুকবো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে ঢুকলাম কোথায়, মাউথ ক্যাভিটি। মাউথ ক্যাভিটিতে তিনটা অক্ষর থাকবে, সেটা হচ্ছে আলিফ, ওয়াও, আচ্ছা ইয়া, তিনটা। এগুলোর উচ্চারণ সহজ। এগুলোর উচ্চারণ সহজ, আমাদের জন্য কঠিন না, কারণ আমরা এটা পারি। আলিফ হচ্ছে আলিফ, আ আ আ, দেখেন আমার মুখটা হালকা খুলে সাউন্ডটা বের করে দিচ্ছি, আ আ আ। এটা সোজা। আচ্ছা, ওয়াওটা হচ্ছে ওয়াও ওয়াও, আমার দুইটা ঠোঁট কাছাকাছি আনছি, ওয়াও, আর জিভটাকে একটু গোল করে উপরে উপরে নিয়ে আসছি, ইয়া। আপনি আমার সাথে ট্রাই করতে পারেন আনমিউট করে, দেখেন আমি উচ্চারণ করি ওয়াও ওয়াও, আমার ঠোঁট বুঝতে দুটা পারছো? কাছে আসলো, আমি বললাম ওয়াও ওয়াও। আপনারা ট্রাই করেন, ওয়াও ওয়াও ওয়াও, ঠোঁট দুটা কাছে আনবেন, ওয়াও জিভটাকে গোল ওয়াও করে ভিতরের দিকে নেবেন, ওয়াও ওয়াও ওয়াও। আপনার জিভটা যেন উঁচু হয়, হ্যাঁ, জিভের ভিতরের পার্টটা যেন উপরের দিকে উঁচু হয়, হ্যাঁ, ওয়াও। আনমিউট করেন, সমস্যা নেই। ওয়াও হ্যাঁ, ওয়াও ওয়াও। এরপরে হচ্ছে ইয়া। ইয়া যখন করবেন তখন আপনার জিভের সামনের পার্টটা উঁচু হবে, ইয়া ইয়া, মানে ঠোঁটটা যেখানে ছিল আগের বার ওয়াও এর ক্ষেত্রে কাছাকাছি চলে এসেছিল, ইয়ার ক্ষেত্রে কাছাকাছি আসবে না, মোটামুটি একটা গ্যাপ থাকবে। হুম, ইয়া গ্যাপ থাকবে, ইয়া ইয়া, কিন্তু জিভটা গোল হয়ে সামনের ইয়া দিকে, ইয়া 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 ইয়া। ইয়া হ্যাঁ, ইয়া ইয়া বলতে গিয়ে যেন বুকের থেকে যেন সাউন্ডটা না আসে, মানে আমরা সাউন্ডটা ইয়া মুখের থেকে আসবে। আমরা অনেক সময় ইয়া ইয়া বল, তখন মনে হয় যেন আমার সাউন্ডটা বুকের ভিতর ইয়া থেকে আসছে, না না, মুখের থেকে ইয়া আসবে। এবং মুখটা হালকা করে খুলবো, ঠোঁটটা হালকা করে খুলবো, কিন্তু সাউন্ডটা এই জিভটা এইখান থেকে আসবে, এই জায়গা থেকে। হুম, ইয়া ইয়া ইয়া। ট্রাই করেন তো দেখি, সবাই আনমিউট করুন তো, আমি সবার সাউন্ড শুনি এক এক করে। আলম ভাই ইয়া করি, ইয়া 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 আলিফ ইয়া। ওয়াও ইয়া ইয়া হ্যাঁ, আলিফের উচ্চারণটা নিয়ে খুব বেশি ওয়ার্ডের কিছু নেই, ওয়াওটা আমি সবার সাথে ওয়াও করি। হ্যাঁ, আলম ভাই বলেন তো, ওয়াও ওয়াহ ওয়াও ওয়াও ওয়াও, হ্যাঁ, গুড গুড। নেওয়াজ ভাই বলেন, ওয়াও ওয়াও। আপনার জিভটা ভিতরের দিকে আরেকটু উপরে হবে, ওয়াও। ওয়াও হ্যাঁ, বেটার। রাইসুদ্দিন ভাই বলেন, ওয়াও ওয়াও। মুখটা কাছাকাছি, ঠোঁট দুটো কাছাকাছি আনেন, আর জিভটা ভিতর দিকে ঠেলেন, ওয়াও, ওয়াও গুড। ওয়াও রেজাওয়ান, ওয়াও ওয়াও। আচ্ছা, আলম ভাই বলছেন না। রিফাত বলেন তো, ওয়াও ওয়াও ওয়াও। আর একটু জিভটা গোল করেন ভিতরের দিকে, ওয়াও। ওয়াও হ্যাঁ, বেটার। মঈন ভাই বলেন, আনমিউট করতে হবে, সবাই আনমিউট করেন। মুর্শিদ ভাই বলেন, ওয়াও ওয়াও ওয়াও, হ্যাঁ, গুড। নাদিয়া আপা বলেন, ওয়াও। ওয়াও জিভটা আর একটু গোল করে উপর দিকে ঠেলা দেন, ওয়াও ওয়াও
ওয়াও হ্যাঁ ওয়াও বেটার বেটার, কিন্তু মুখটা কাছাকাছি আনতে হবে, মানে দুইটা ঠোঁট কাছাকাছি। ওয়াও ওয়াও। ওয়াও হ্যাঁ হচ্ছে, গুড। মোটামুটি এটা সোজা। ইয়াটা ট্রাই করি এবার, আসেন। ইয়া হচ্ছে মুখটা হালকা খোলা, কিন্তু আমার জিভটা সামনের দিকে এনে গোল করতে হবে। ইয়া 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 ইয়া। সাউন্ডটা ইয়া বের হয়ে যাবে, চট চট করে সাউন্ডটা বের হয়ে যাবে, ইয়া। ইয়া ইয়া আচ্ছা, এই তিনটার উচ্চারণ খুব বেশি কঠিন না আসলে, কিন্তু এটা চেহারা নিয়ে অনেক গল্প আছে। আমরা সেই দিকে আগাই, অনেক কিছু শেখার পাবেন এখানে। উচ্চারণ ইজ ইজিয়ার। চলেন একটা নতুন জিনিস শিখি আজকে। এবং আমার ধারণা সবাই একটু এনার্জি নিয়ে বসেন। আজকে যারা আগের থেকে কোরআন পড়তেন বা পড়তে পারতেন, তারা আজকে একটা নতুন জিনিস জানবেন। ওকে। সেইটা হচ্ছে সেইটা হচ্ছে আলিফ। এটা এখানে লেখা মনে হয় নাই, দাঁড়া আমি দেখি এখানে লেখা আছে নাকি। আচ্ছা, আলিফ দিয়ে কোনো শব্দ শুরু হয় না। দেখেন এখানে কি লেখা আছে, বিগিনিং অফ দ্য ওয়ার্ড, কাটা দেওয়া, তাই না? তার মানে দেয়ার ইজ নো ওয়ার্ড স্টার্টস উইথ আলিফ। এটা জানতেন আপনারা কেউ? না একদম কেউ জানতেন না, তাই না? গুড। একটা শব্দ বলেন তো, যে শব্দটা আপনারা অবশ্যই জানতেন আলিফ দিয়ে শুরু হয়। কোরআনে আলিফ লাম মিম ফার্স্ট আয়াত ওটা তো আছে আলিফ দিয়ে। কিন্তু এটা তো শব্দ না, আলিফ লাম মিম ইজ নট এ বস ওয়ার্ড। আল্লাহ আল্লাহ, হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড। আলহামদু। আলহামদু, হ্যাঁ, ভেরি গুড ভেরি গুড, বাট স্টিল আলহামদু ওটা আলিফ না। এই জন্যই বললাম যে আমরা আজকে অনেক ইম্পর্টেন্ট নতুন একটা জিনিস শিখবো, এবং আমার ধারণা আপনারা ক্লাসের পরে মাথার চুল ধরে টানাটানি করবেন কি শিখলাম এটা। সেটা হচ্ছে দ্যাটস নট আলিফ। আমরা একদিন জানতাম আল্লাহ শব্দের এইটা আলিফ জানতাম, তাই না? দিস ইজ নট আলিফ, এটা হামজাতুল ওয়াসিল। দ্যাট ইজ আ পার্ট অফ হামজা। হামজা দেখতে এরকম, এটা একটা হামজা, বাট ডিফারেন্ট হামজা। দিস ইজ নট আলিফ, because alif cannot be in the beginning of the word. This is the most important word, মানে মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকে জানলেন, যে আলিফ ক্যানট বি ইন দ্য স্টার্টিং অফ দ্য ওয়ার্ড। তারপরে আমরা এতদিন যেটাকে আলিফ জানতাম সেটা আমরা ভুল জানতাম। সেটা কি আমরা আজকে অথবা কালকে জানবো, বাট শুধু আজকে এইটুকু জানেন। কি জানলাম আবার বলেন তো দেখি আমার সাথে। আলিফ নাহারাপা, কখনো বিগিনিং হতে পারে না। নাহারাপা বলেন তো কি জানলাম আজকে। কথা বলতে হবে, কথা বলতে হবে। নাদিয়া আপা বলেন কি জানলাম আজকে, সবচেয়ে ইম্পর্টেন্ট নতুন জিনিস জানলাম। আসসালামু আলাইকুম ভাইয়া, আমরা আজকে জানলাম যে আলিফ নাই। মানে আলিফ কোনো ইয়ের সামনে থাকে না, এখানে কিসের সামনে থাকে হামজাতুল না? ওয়াসিল থাকে, মানে আলিফ কোনো ওয়ার্ডের সামনে থাকে না। ওয়ার্ডের সামনে থাকে না, মানে হ্যাঁ। আলিফটা আসলে মেইন, মানে উচ্চারণই আলিফ দিয়ে হয় না। হ্যাঁ, ওইটা এখনো বলি নাই, ওইটা বলবো। আচ্ছা, সুরে আপা আপনি বলেন তো কি শিখলেন এই একটু আগে সামারিটা। কোনো ওয়ার্ডের শুরুতে আলিফ থাকে না, গুড। তার মানে আলিফ দিয়ে কোনো আলিফ, ওয়ার্ড শুরু। আলিফ দিয়ে কোনো ওয়ার্ড শুরু হয় না। আচ্ছা, যেহেতু আলিফ দিয়ে কোনো শব্দ শুরু হয় না, সেখানে আরো একটা জিনিস এই যে এখন আপনারা নোট করবেন, নোটের মধ্যে হচ্ছে আলিফ ডাজন্ট হ্যাভ এনি সাউন্ড। আলিফের কোনো সাউন্ড নাই। এই কথাটার মানে হচ্ছে, যেমন আমি যদি বলি বা, বায়ের একটা সাউন্ড আছে, সেটা কি? বয়াকার বাংলা লিখতে বলি বা। আমি যদি বলি তা, তায়ের একটা সাউন্ড আছে, সেটা কি? তা। আলিফের কোনো সাউন্ড নাই। এই কথাটা জানতেন আগে? না না। আপনারা কি জানতেন আলিফের কি সাউন্ড আছে? আলিফের সাউন্ডটা কি? আলিফ আ। আলিফ আ। আ আপনারা জানতেন হচ্ছে আলিফ হচ্ছে আ, তাই না? বাট আমি হুম। আজকে বলছি যে না, আলিফের কোনো সাউন্ড নাই। ইন অ্যারাবিক গ্রামার, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ, আলিফ ডাজন্ট হ্যাভ এনি সাউন্ড। তাহলে আ উচ্চারণটা আসবে কি দিয়ে? আ উচ্চারণটা তো লাগবে, তাই না? যেমন আমিন, আমিনা, তারপরে ধরেন আল্লাহ, তারপরে ধরেন আমি বললাম হচ্ছে আলহামদু। এই যে আ, যে বলছি আটা কে
ক্যারি করে, আলিফ তো করে না। আমি বলে দিলাম আজকে, এই এই স্লাইডে লেখা নাই, কিন্তু আপনি লিখে রাখেন। সেটা হচ্ছে আলিফ ডাজন্ট হ্যাভ এনি সাউন্ড। তার মানে আ যে সাউন্ডটা আমরা জানি সেটা আলিফ ক্যারি করে না, অন্য কেউ ক্যারি করে। সেটা হচ্ছে ক্যারি করে হচ্ছে হামজা। হামজার উচ্চারণ হচ্ছে আ। আমরা হামজা এখনো শিখি নাই, শিখবো, একটু পরে শিখবো বা কালকে শিখবো। বাট আজকে আমরা কি জানলাম, যে আ উচ্চারণটা আলিফ ক্যারি করে না, অন্য কেউ ক্যারি করে। বুঝা গেছে? তো হামজাটাকে তো দেখি না, আহ, তাহলে দেখি, কি আমরা ভুল ছিল আলিফটাকেই কি? হামজা আকারে দেখি। মানে আমরা এখানে যে হুম আল্লাহ দেখতে পাচ্ছি আল্লাহ শব্দে, সেটা আসলে হুম আলিফ না, হামজা। এটার জন্য আমি একটু দেখাই। সেটা হচ্ছে এই জন্য আমরা ফন্ট ফন্ট বারবার বলছি না, যে আমাদের ফন্ট নিয়ে খুব সচেতন হতে হবে। আমরা যে ফন্ট একদিন ইউজ করতাম, দ্যাটস আ রং ফন্ট। হ্যাঁ, ওই জন্যই আমাদের এতদিন আমরা দেখি নাই, আমরা ভাবতাম যে এটা আলিফ। যেমন আমি একটু দেখাই। আচ্ছা, আমরা যে ফন্ট এতদিন দেখে এসেছি সেই ফন্টটা আমরা থাকবো না, আমরা আমরা এখন ইউনিভার্সাল ফন্টে আসবো, যেখানে আমাদেরকে ঠিক মতো গাইড করবে। এবং বাংলাদেশেও এখন জিনিসটা ঠিক হয়ে গেছে, কিন্তু ওরা যেটা বলে, ওরা ওটাকে বলে কি হামজা আলিফ। ওটাকে শুধু আলিফ বলে না, বলে কি হামজা আলিফ। এই দেখেন, আপনারা এখানে দেখতে পাচ্ছেন জিনিসটার চেহারাটা কেমন। বড় বড়। আলহামদু, এই এই যে আলিফ, যেটা আলিফের উপরে একটা দাগ দেওয়া আছে, দেখতে পাচ্ছেন? হুম। ইটস নট জি এক্স্যাক্টলি ভাইয়া। আলিফ, তাই না? হুম আলিফ হলে কি লেখা থাকতো, এরকম লেখা থাকতো, তাই না? আলহামদু। তো এইটা তো আলিফ না, এখানে কি আছে এটা? আলিফের উপরে একটা এরকম ঢেউ খেলানো আছে, পেশের মতন। পেশের মতন, আবার পেশ না। পেশের চেহারাটা দেখেন, এখানে পেশ যদি খুঁজেন, এই যেমন এইটা পেশ, তাই না? হুম মিমের উপরে এটা পেশ। তার মানে এইটা আর ওইটার মধ্যে পার্থক্য আছে, এটা একটু ঢেউ খেলানো টাইপের। তার মানে আলিফের উপরে এরকম ঢেউ খেলানো, আর পেশটা হচ্ছে এরকম, দুটো একটু ডিফারেন্ট। হ্যাঁ, তার মানে হচ্ছে এইটা আলিফ না, এটা হচ্ছে হামজা। তো হামজা এখন আমরা শিখি নাই দেখে হয়তো আপনি কনফিউজ হচ্ছেন। বাট জাস্ট জেনে রাখেন, কোন শব্দের শুরুতে আলিফ নাই। এই যে এহদিনা, আহ আসেরাত, আলহামদু, আলামিন, এগুলা সব হচ্ছে হামজা, এটা আলিফ না। এই যে আল্লাহ, আল্লাহ শব্দ দেখেন, আল্লাহ শব্দের মধ্যে এটা আলিফ না, হামজা। বাট এটা বিশেষ ধরনের হামজা, শুধু হামজা না, হামজাতুল ওয়াসেল, ওটা আমরা পরে শিখবো। বাট আমি যেটা এখানে বলতে চাচ্ছি, যে আমরা এতদিন যেটাকে আলিফ বলে জানতাম, সে আসলে আলিফ না। এইটুকু ক্লিয়ার সবাই? জি হুম Good. জি জি ক্লিয়ার। তার মানে আমরা আজকে যেটা শিখলাম, এই স্লাইড থেকে দুইটা জিনিস শিখলাম। আমি জিজ্ঞেস করে দেখি যে কার কার মনে আছে। শায়ান, ইউ দেয়ার? জি। কি শিখলাম এই স্লাইড থেকে আমরা, ইম্পর্টেন্ট, যেটা আমরা জানতাম না? No word does not begin with alif. হুম It's actually Hamza akar that we used. হুম and what else? Alif does not have an individual sound. এটা Perfect. এই word আসলে ট্রান্সফর্ম করে অন্য ওয়ার্ডকে। হ্যাঁ, তার মানে আলিফ ডাজন্ট হ্যাভ এনি সাউন্ড, and আলিফ আই ক্যানট স্টার্ট উইথ আ ওয়ার্ড হ্যাভিং আলিফ অন দ্য ফ্রন্ট, তাই তো? জি। তাহলে এই এতে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে আলিফের সাউন্ড নাই মনে হয়, এটা আমার এখানে লেখা নাই স্লাইডে, বাট আপনারা নিজেরা লিখে নিন। আচ্ছা, যদি তাই হয়, তার মানে বিগিনিং অফ দ্য ওয়ার্ড ইজ নট আলিফ। আলিফ শব্দের মাঝখানে এরকম দেখতে হয়, সেটা হচ্ছে সে ডান দিকে কিছু একটা থাকে, তার সাথে আলিফটা এরকম করে যুক্ত হয়। আর বাম দিকটা সবসময় খালি থাকে, দেখেন বামের এই জায়গাটা খালি। এক্সাম্পলটা দেখেন, এখন এক্সাম্পল দেখলে বুঝতে পারবেন। এই যে বা, বায়ের সাথে আলিফ ডান দিক থেকে যুক্ত হয়েছে, কিন্তু বামের কিন্তু সে কানেক্ট হয় নাই, তাই না? এই যে এইভাবে হুম লিখি বা, এই বা, যেমন এই বা আর এই বা, ডান দিকের বায়ের সাথে সে কানেক্ট হয়েছে, কিন্তু বাম দিকের বায়ের সাথে সে কানেক্ট হয় নাই। যখন সে মিডল অফ দ্য ওয়ার্ড হয়, তার মানে আলিফ যখন মিডল অফ দ্য ওয়ার্ড হয়, তখন সে এরকম দেখতে হয়, যে সে ডান দিকের সাথে কানেক্ট হয়, বাম দিকের সাথে কানেক্টেড হয় না। এটা কি ক্লিয়ার? হুম জি যদি এখানে কানেক্ট হয়ে যেত, তখন কি হতো? তখন সে আলিফ থাকতো না। যেমন ধরেন আমি এরকম একটু লিখি, কোনটার সাথে কানেক্ট হইতো? ধরেন এখানে আছে বা, তারপরে এখানে একটা আলিফ, তারপরে আমি এখানে এসে
এখানে এসে আবার দিলাম বা, এটা একটা আলিফ, ধরো কানেক্টেড আছে, এটা কি আলিফ? না, তখন এটা লাভ লাম হলো। না। লাম হইতো। তার মানে হচ্ছে আমার এই টেবিলটা দেখে আমি সেটাই বুঝতে পারতেছি যে এই আলিফটা তখনই আলিফ যদি সে বাম দিকে তোমার মাথায় কানেক্টেড পড়ে না যেতেছে হয়। লামটা। বুঝা গেছে সবাই? জি জি। এটা আমি কেন করতেছি, কারণ হচ্ছে যে আমি যে হোমওয়ার্কটা দিব ওখান থেকে আপনাকে বের করতে হবে যে কোথায় কোথায় আলিফ আছে। যেমন এই দেখেন এইখানে, এটা কি আলিফ? কোনটা? এই যে আমি এখানে একটু করে দাগালাম, এইটা, হ্যাঁ, এটা আলিফ? না ভাই জি এটা হামজা। বা- এটা হামজা, বায়ের কারণ উপরে সাথে। দেখেন ঢেউ আছে, এটা আলিফ না। আচ্ছা আচ্ছা হ্যাঁ আরেকটা জিনিস আমি কি বলছি যে আলিফের কোনো হামজা সাউন্ড নাই, আলিফের যেহেতু সাউন্ড নাই তার মানে কি তার কোনো হারাকা থাকবে না। হারাকা কি জিনিস? হারাকা কি জবর জিনিস? জের পেশ। হ্যাঁ, একটা শব্দেরই যেমন ওয়াও এর উপরে জবর আছে না, এটা হুম, এটা থাকবে না, আলিফের উপরে থাকবে না। তো আমরা যদি কখনো এরকম দেখি যে কোনো অক্ষরের আলিফের মতো দেখতে, তার উপরে এরকম একটা পেশ আছে, তার মানে বুঝতে হবে দিস ইজ নট আলিফ, এটা সামওয়ান হামজাতুল এলস। ওয়াসিল। হ্যাঁ, হামজাতুল ওয়াসিল। হামজাতুল ওয়াসিল হতে পারে, হামজা হতে পারে, যেটাই হোক আলিফ হবে না। আমরা তো হামজাতুল ওয়াসিল এখনো শিখি নাই। যেমন এই যে এখনই ওই রাসেল ভাই বা উনি বলবেন যে ভাই আমি অনেক কিছু বুঝতে পারতেছি না, তো আমি যেটুকু শিখছি সেটুকুই বলি যে আমরা আলিফ চিনতেছি এখানে, বাট আমি যেটা জানলাম সেটা হচ্ছে আলিফ হতে গেলে তার উপরে কিচ্ছু থাকতে পারবে না, আলিফ একদম খালিই থাকতে হবে। কারণ হচ্ছে আলিফ কোনো সাউন্ড ক্যারি করে না, যেহেতু সাউন্ড ক্যারি করে না তার মানে আমি ওকে উ আ ই বলতে পারছি না, আচ্ছা, সরাসরি আলিফ বলবো নাকি? কিছুই বলবো না, ও শুধু আলিফ আকারে থাকবে। ওকে আমি উচ্চারণ করতে পারতেছি না, তাকে আমি বলবো সে আলিফ যদি সে খালি থাকে, মানে তার যদি কোনো কিছু না থাকে। যেমন এই যে এখানে আমি কি দেখতে পাচ্ছি যে কোথায় এই যেমন এইটা, এই অক্ষরটা দেখি দেখি এখানে একটা আলিফ একা আছে না, জি ভাই আলিফ একা। এটা আলিফ। এখানে যদি আমি দেখি এই যে এইটা আলিফ একা আছে না, আলিফ একা ভাই। এটা আলিফ। কিন্তু আমি যদি দেখি যে এইটা, দিস ইজ নট আলিফ, কারণ এর উপর মাথার উপরে কি যেন দেখা যাচ্ছে, কিছু দেখা গেলে ওই বেটা আলিফ না। ওই আলিফ কি এখানে আহ, কোনো কিছু মানে মানে ক্রিয়েট করতেছে সাউন্ড অথবা কিছু? না, করতেছে না। হুবা, জাস্ট হুবা ইজ দ্যাটস ইট, লাইক কিছু তো, এটা তো কোনো কাজ মানে কিছু করতেছে, জাস্ট এখানে হ্যাঁ, আছে আর কিছু। এটা একটা বেকার পাবলিক, এর বাড়িতে বের করে দেওয়া দরকার। না, কিন্তু আলিফের বিশাল তখন কি কাজ আছে, তখন বিশাল একটা কাজ কি আছে। একটু লম্বা টান হবে না, যেমন বি হ্যাঁ, এটা এমন আমরা হবে না নাকি? এখন এগুলা বলা যাবে না, বুঝছেন ম্যাডাম, এখন এগুলা বলা যাবে না, কারণ হচ্ছে যে অনেকে আমরা জানি না লম্বা টান কি জিনিস, কিছুই না জানি বললে না। খুব ভালো হয় আমাদের জন্য। হ্যাঁ, এই জন্য বলতেছি না, আমি এই জন্য বললাম যে লম্বা টান হবে নাকি ছোট টান হবে এগুলো আমরা এখানে আলোচনা করবো না, বাট আমরা আলোচনা করব হচ্ছে আলিফের কোনো উচ্চারণ নাই। যেমন বায়ের একটা উচ্চারণ আছে, তায়ের একটা উচ্চারণ আছে, আলিফের কোনো উচ্চারণ নেই, এটা আমরা শিখলাম। এবং আলিফের ওপরে নিচে কোনো রকমের কোনো চিহ্ন থাকে না, জবর জের পেশ কিছু থাকে না, ঠিক আছে? আলিফ একা খালি দাঁড়ায় থাকে। আলিফ চেনা, আমরা এখন অক্ষর চিনতেছি, বললাম না, আমি বারবার বলছিলাম যে আমাদের এই কোর্সের একটা মেজর প্রবলেম হচ্ছে আমরা অক্ষর চিনতে পারি না। আমি কালকে একজন আপা আমাদের গ্রুপে, সে মাঝখানে মনে হয় 2 মাস বা 3 মাস আসতে পারেন না, অসুস্থ ছিলেন। উনি যখন আসছে উনি অক্ষর ভুল বলতেছেন, কিন্তু উনি কিন্তু কোরআন পড়তে পারেন, মানে কম বেশি পড়তে পারেন, কিন্তু উনি পড়ার সময় বা কে বলতেছে না, না কে বলতেছে বা, জিম কে বলতেছে খ। তার মানে কি উনি পড়তে পারেন কিন্তু অক্ষর চেনে না, মানে অক্ষর চেনে মানে অক্ষর চেনাতে ওনার দুর্বলতা দেখা দিচ্ছে, যেহেতু অনেকদিন কানেক্টেড ছিলেন না, উনি অক্ষর চেনাটা ভুলে গেছেন। তো আমাদের মেন এমফাসাইজ থাকবে আমাদের অক্ষর চিনতে হবে। আমি যদি একমাত্র মানে কোনো কারণে মানে মানে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আমার মেমোরি চলে না যায়, আমি যে কোনো অক্ষর দেখলে বলে দিতে পারবো যে কোনটা কোন অক্ষর, এটা 100 কেন 500% আমি শিওর, কনফিডেন্স আমার এখন ওই লেভেলে। আপনাদের প্রত্যেকের ওই লেভেলে যেতে হবে যে এইটা অবশ্যই তা, এটা অবশ্যই ইয়া, একদম ওই লেভেলে ইনশাল্লাহ বলেন যে ডেফিনেটলি আমি প্রত্যেকটা অক্ষর আমি চিনবই চিনবো, উচ্চারণ যাই পারি না পারি ভুল হোক যাই হোক, আমার অবজেক্টিভ যেন থাকে ও এটা বা, হ্যাঁ এটা তা। যেমন এখানে দেখেন, আমি যদি একটা দেখাই ছোট্ট একটা এক্সাম্পল, এখানে 2-3টা অক্ষর আছে না, এখন কেউ যদি কনফিউজ হয় যে এটা কোনটা, এইটা একটা অক্ষর, এটা ওইটা, আচ্ছা এইটা কি, এটা কি, এই যে 4টা এখানে অক্ষর,
সবাই এখানে হুম 100% শিওর হতে হবে যে এইটা একটা অক্ষর, আমি জানি এটা কি, যেমন আমি জানি এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর, এটা একটা অক্ষর। আমি আমার ক্লাসে যদি 15 জন স্টুডেন্ট থাকে, 15 জন স্টুডেন্ট যেন এই 4টা অক্ষরকে এক্স্যাক্টলি ঠিক বলে। কোনোভাবে কেউ যেন কনফিউজ হয়ে না বলে যে ভাই এটা মনে হয় জিম, যে বলবে জিম তার মানে সে ফেল করছে। মানে সে যদি মনে হয় বলে, তাকে কনফিউশনের বাইরে গিয়ে প্রত্যেকটা অক্ষর 100% চিনতে হবে, তাকে বলতে হবে আমি ভাই শিওর এটা জিম, বা আমি ভাই এটা শিওর এটা বা। সে যদি কোনোভাবে বলে যে আমি ভাই একটু কেমন যেন মানে মনে হয় বা, তার মানে সে শিখে নাই, তার এই কোর্স হচ্ছে না। আমি হুম অবজেক্টিভ বুঝাতে পারছি আপনাদের সবাইকে, যারা মিউট আছেন তাদেরকে বুঝাচ্ছি যে আমাকে জি অক্ষর চেনা ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি কোনোভাবে, যেমন এই যেখানে ইয়া আছে, ইয়ার উপরে আলিফ আছে, হ্যাঁ, আমাকে জানতে হবে যে এখানে আসলে এটা কি, এটা ইয়া না আলিফ, এটা আমাকে জানতে হবে। বুঝলাম। কিভাবে জানবো? এই কোর্স শেখার পরে জানবো। বাট এই কোর্স শেখার পরে কেউ যদি বলে যে ভাই আমি পুরাপুরি শিওর না, এটা মনে হয় ইয়া, আর একজন বললো হুম না না কি বলেন, এটা তো মনে হয় আলিফ, আহা, তার মানে এই কোর্সে সে ফেল করছে। হুম আউট অফ দিস আবার কোর্স আপনাকে এটা জানতে হবে। বুঝা গেছে অবজেক্টিভ? আচ্ছা, এই জি আলিফের, ভাইয়া, জি বলেন। এটাই এটাই আমার অনেক বেশি দরকার। এটা এটা সবার দরকার, এবং আমি যারা বলছি যারা কোরআন রেগুলার পড়ে তাদেরও দরকার। কিন্তু আমি চাই হচ্ছে কোরআন পড়ার আগে, ওই যে বললাম 500% কনফার্ম হবেন যে আপনি প্রত্যেকটা অক্ষর চিনেন। আমি 500% কনফার্ম। ওয়ার্ল্ডের যেই কোনায় আমারে নিয়ে যান, যেই অক্ষর আমাকে দেখান, আমি 500% কনফার্ম ইনশাআল্লাহ। আমার জোবান যদি ঠিক থাকে আর মাথা যদি ঠিক থাকে, আমি অক্ষর বলেই দিতে পারবো এটা কোন অক্ষর। আমার মাশাআল্লাহ। এইটা আমি কনফার্ম করছি। এইটা আমি আমার পড়া ভুল হতে পারে, আপনি একটা শেখের কাছে গেলে শেখ হয়তো বলবে আপনার উচ্চারণে এটা সমস্যা ওটা সমস্যা, বাট কোন শেখ, দুনিয়ার কোন শেখ আমার আটকাতে পারবে না যে এই অক্ষরটা লাম আপনি বলতেছেন আলিফ, না পারবে না, ইম্পসিবল। সে সুদাইস আসলেও পারবে না, আমি শিওর এটা। তবে আমি আজকে ক্লাস নিতে বসছি, আমি একদম 500% শিওর আমার পারবে না, কেউ পারবে না আটকাতে। অক্ষর আমি চিনবো, হ্যাঁ আমার অন্য রুলসে ভুল হোক, বাট অক্ষর আমি একদম 500% শিওর। আমি চাই আপনাকে ওই 500% শিওর হতে হবে প্রত্যেকটা অক্ষর। এই জন্য আমি প্রত্যেকটা অক্ষরে সময় দিচ্ছি আলাদা আলাদা করে। আপনি হয়তো ভাবতেছেন যে খামোখাই লোকটা 20 মিনিট ধরে একই কথা বলতেছে, বাট না, ইউ উইল গেট দ্য বেনিফিট এন্ড অফ দ্য গেম ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস আচ্ছা দেখাই। আলিফ, এই যে এখানে এরকম চেহারাটা দেখতে পাচ্ছেন না, এটা হচ্ছে দুইটা শব্দ আছে, এখানে দুইটা অক্ষর আছে। প্রথমটা হচ্ছে লাম, আর পরেরটা হচ্ছে আলিফ। তার মানে এইরকম চেহারা যেগুলা থাকে, যদি সেরকম চেহারা যদি কোথাও পান, তখন বুঝবেন যে ডান দিকেরটা হচ্ছে একটা অক্ষর, আর বাম দিকেরটা যদি খালি থাকে, মানে এই জায়গাটা যদি খালি থাকে, তাহলে সেটা হচ্ছে আলিফ। হুম যদি খালি থাকে, কিন্তু অনেক সময় এরকম থাকে, ধরেন এখানে দিয়ে রাখছে হামজা, তখন বুঝবেন যে এটা আলিফ না, কারণ এটা হামজা। তার মানে এই চেহারাটা মানে হচ্ছে দুইটা অক্ষর লাম এবং আলিফ, যদি এই জায়গাটা খালি থাকে। ক্লিয়ার? হুম এই লাইনটার মানে বুঝা গেছে? হুম, ঠিক রইসুদ্দিন ভাই বুঝা গেছে? জি যদি এরকম থাকে তাহলে এখানে আলিফ আছে? না না, নাই। নাদিয়া আপা, এটা এখানে আলিফ আছে এটার মধ্যে? জি না, হামজা। হামজা। আচ্ছা, যদি আমরা হামজা এখনো শিখি নাই, বাট বুঝতেছি দেয়ার ইজ নো আলিফ, তাই তো? কিন্তু যদি এরকম থাকে তাহলে বুঝবে এখানে একটা আলিফ আছে, রাইট? গুড। সবাই আনমিউট করেন, একটু আনমিউট করেন, কথা বলতে থাকি, কারণ আমি বারবার আনমিউট মিউট না করে একটু কথা বলতে থাকি। আচ্ছা, আর একটা জিনিস, আলিফ এইরকম ছোট্ট একটা আলিফও হতে পারে, ঠিক আছে? এই ছোট্ট আলিফ, এই দেখেন এই ছোট্ট আলিফ, এটার পরে ছোট্ট একটা আলিফ আছে না, এটাও একটা আলিফ। এই যে এই যে এটা ছোট্ট, এটাও একটা আলিফ। হ্যাঁ, তার মানে আলিফ এই লাম আলিফের ভিতরে হতে পারে, আলিফ এরকম ছোট্ট বাচ্চা একটা আলিফ হতে পারে। আর একটা আলিফ হতে পারে, এই দেখেন ইয়ার উপরে আলিফ, তখন এই ইয়াটা থাকে না, তখন এই আলিফটা গ্রহণযোগ্য হয়, ইয়াটা বাদ পড়ে যায়। তার মানে যদি কখনো আমরা দেখি যে ইয়ার উপরে আলিফ আছে, তাহলে সেটা ইয়া আর নাই, দেখতে ইয়া কিন্তু আসলেও আলিফ। তাহলে উচ্চারণ আ হয়ে যাবে। উচ্চারণ তো আ হবে না, আলিফের উচ্চারণ হয়?
ও না, হ্যাঁ আমি জাস্ট এখানে অক্ষর শিখতেছি, সেটা কি শিখলাম যে আলিফের কোনো উচ্চারণ নাই, বাট এটা আসলে ইয়া না, এটা আলিফ, এইটুকু শিখলাম। তার মানে আমরা যদি কোথাও এরকম দেখি যে ইয়ার উপরে আলিফ আছে, আমরা কি বলবো সেটা আসলে আলিফ, ওটা ইয়া না। সবাই ক্লিয়ার? ক্লিয়ার। তার মানে আমি এইখানে যে ছবিটা দিছি, এই ছবিটার ভিতরে আমি যে আলিফ খুঁজতে বলি, আমি যেসবগুলো ব্লু দিছি সেগুলাই শুধু আলিফ, বাকিগুলো আলিফ না। ক্লিয়ার? আমি কিছুদিন কি ভুলে পড়তেছিলাম, আমি তো একটু আতঙ্কিত হয়ে যেতেছি। এই জন্য তো বলছি এই কোর্সটা করার পর আপনার মনে হবে চুল টানে টানে ছিটতে ইচ্ছা করবে। আচ্ছা, অসুবিধা নেই ইনশাল্লাহ। ফারাদ ভাই এটা তাহলে একটু উচ্চারণ করেন তো। না, উচ্চারণ তখন করতে পারবো না, শব্দের উচ্চারণ তো করা যাবে না বাবা, আমরা তো শব্দ শিখি নাই এখনো, আমরা এখন অক্ষর শিখতেছি। এটাই ভালো হয়, উচ্চারণ করলে ভালো হয়। হ্যাঁ, উচ্চারণের পরে শিখবো। এই জন্য যারা একটু পড়তে পারেন তাদের একটু সবর ধরতে হবে। মানে আমার যেটা মনে হচ্ছে একটা রোল প্লে কোশ্চেন করবে। আছে। আচ্ছা, এক এক করে জিজ্ঞেস করি। রাসেল ভাই বলেন কি বলছেন, তারপরে নিওয়াজ ভাই স্যার বলেন। মনে হচ্ছে আলিফ একটা বিগ রোল প্লে করবে এখানে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ উই উইল গেট টু নো। নিওয়াজ ভাই বলেন। আচ্ছা, আপনার এইখানে প্রথম লাইনের যে প্রথম আলিফ তো বুঝলাম, কিন্তু সেকেন্ড আলিফটা আমি বুঝতেছি না, কারণ ওখানে এটার উপরে তো ধরেন না, এটা হামজা না, বাট এখানে আপনি বললেন হারাকাত থাকবে না, তো এখানে এটা কি? কোনটা বলেন তো, এইখানে আয়াতে প্রথম, জি প্রথম লাইনটাতে সেকেন্ড আলিফ যেটা আপনি ইয়ে করছেন। আচ্ছা, জিরো দেওয়া আছে, ছোট্ট একটা জিরো দেওয়া আছে। হ্যাঁ, গুড পয়েন্ট গুড পয়েন্ট, এটা আসলে আলিফ, এটা আমি বলতে ভুলে গেছিলাম। যদি কোনো জায়গায় জিরো দেওয়া থাকে সেটা আসলে আলিফ। জিরোটা আসলে হারাকা না, হারাকা হতে গেলে এরকমই জবর জের পেশ এরকম হয়। তো যদি কোনো জায়গায় জিরো দেওয়া থাকে সেটা আসলে আলিফ, এটা বলতে ভুলে গেছি। হ্যাঁ, গুড পয়েন্ট, গুড গুড স্পিকিং। কোনো সাউন্ড হবে? কোনো সাউন্ড হবে না, আলিফের কোনো সাউন্ড নাই। আচ্ছা, এই পর্যন্ত যদি সবাই ক্লিয়ার হয়, আমি কুইকলি দুইটা অক্ষর শেষ করে ফেলি। ওয়াও এন্ড ইয়া। ওয়াও খুব ইজি, আমরা ওয়াও চিনি মোটামুটি। ওয়াওটা এরকম দেখতে, ওয়াও এই যে ডিসকানেক্ট কানেক্ট, এই এখন এটা দেখলে বুঝতে পারবেন। এখানে এই এক্সাম্পলটাতে কি বোঝাতে যাচ্ছে, এই এক্সাম্পলটা বোঝাতে যাচ্ছে যে ওয়াও পাশের অক্ষরের সাথে ডিসকানেক্টেড ভাবেও থাকতে পারে। যেমন এখানে হামজার সাথে সে যুক্ত হয় নাই, তার মানে কি ওয়াও বিগিনিং অফ দ্য ওয়ার্ড যদি ওয়াও থাকে, সেই ক্ষেত্রে সে তার বাম দিকের সাথে কানেক্টেড হতে পারে না। বোঝা গেছে? জি। আর ওয়াও যদি মিডল অফ দ্য ওয়ার্ড হয় তাহলে সে ডান দিকের সাথে কানেক্টেড হয়। যেমন এখানে দেখেন মিমের সাথে সে ডান দিক থেকে কানেক্টেড হয়েছে, আর বাম দিকটা সে খালি রেখেছে, যে এই জায়গাটা খালি। ঠিক আছে? এবং সেন্টেন্সের শেষে যখন আসে তখন সে ডান দিক থেকে কানেক্টেড হয়, বাম দিকে কানেক্টেড হওয়ার কিছু থাকে না, সে আলগা এরকম হয়, লামের সাথে কানেক্টেড হয়ে গেছে। ঠিক আছে? আর একটা হতে পারে যে ওয়াও এন্ড অফ দ্য ওয়ার্ডে একা ওয়াও হতে পারে, দেখেন দালের সাথে সে কানেক্টেড হতে পারে নাই, সে ওয়াও আলাদা আছে। তার মানে ওয়াও এরকম ভিন্ন ভিন্ন চেহারা হতে পারে। ওয়াও ইজ ইজি, ভেরি ইজি। শুধু মনে রাখার একটা জিনিস মনে রাখবেন, ওয়াও এরকম ছোট্ট ওয়াও হতে পারে। যেমন বড় বড় ওয়াও দেখতেছি, এরকম ছোট ছোট ওয়াও আসতে পারে। এবং এটাকেও আমাকে যখন হোমওয়ার্ক দিব তখন আপনারা এটার নিচেও ছোট্ট করে লিখবেন ওয়াও। ক্লিয়ার? এটা ইজি ইজি ইজি। জি ক্লিয়ার। এবার চলে আসি ইয়া। ইয়াতে হচ্ছে আমি বলেছিলাম ফরাদ ভাই, ওয়াও একই ওয়াতে কাসরা এবং ফাতা দুইটাই। বুঝি না ভাই, আবার বলেন তো। ওয়াওতে কাসরা এবং ফাতা দুইটাই আছে, আসলে তাহলে কোনটা? কোথায় দেখতেছেন একই ওয়াওতে কাসরা ফাতা? মানে এখানে কোন এক্সাম্পল দেখতে পাচ্ছেন? আই থিংক উনি বলতে যাচ্ছে ওয়াও এর উপরে হারাকা থাকতে পারে। হ্যাঁ হ্যাঁ, পারে পারে। ওয়াও আলিফের মতো না, ওয়াও অন্য সব অক্ষরের মতো। আলিফ ইজ এক্সেপশনাল ব্যক্তি আর কি, বুঝছেন? আলিফের কাজ উচ্চারণের কাজ না, আসলে আলিফের অন্য আর একটা কাজ আছে, সেটা আমরা পরে এক সময় জানবো। বাট আলিফ এই পুরা 29টা অক্ষরের ভিতরে আলিফকে বাদ দিয়ে 28টার উচ্চারণ আছে, আলিফের কোনো উচ্চারণ নাই, কারণ আলিফের কাজ হচ্ছে ভিন্ন কাজ। বাড়িতে একজন থাকে না যে একজন ভিন্ন কাজ করে, বাকিরা সবাই একই ধরনের কাজ করে, কিন্তু একজন থাকে কিন্তু ভিন্ন কাজ করে, তো আলিফ হচ্ছে সে। এবং আলিফ ছাড়া মহা বিপদ হয়ে যেত যদি আলিফ না থাকতো। যেন আলিফের অনেক কাজ আছে পরে।
ওয়া এর প্রথম লাইনটাতে ওয়া এর উপরেও নিচেও দাগ আছে, ওই যে গুড there পয়েন্ট। এটা আসলে মনে হয় আমি কাটতে গিয়ে এটা কেটে ফেলছি। আমি দেখি এটা ডিলিট করার চেষ্টা করবো, আপনারা আপনার কাগজ থেকে মুছে দিন। এটা মানে আমি ধরেন আয়াত থেকে কেটে কেটে তুলছি, তো ইমেজ তোলার সময় ওই নিচের আয়াতের মনে হয় একটা জবর ছিল, ওটা ওটার মধ্যে চলে আসছে। হ্যাঁ, এটা 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 আমার মিস্টেক, আয়াতের কোনো এতে ভুল নেই। বাট গুড পিকিং। আপনারা ওখানে আপনাদের যদি প্রিন্ট আউট থাকে ওখানে ডিলিট করে দিয়ে না, আমি ওটা দেখি ডিলিট করে দিব। আচ্ছা, ইয়াতে ইয়ার চেহারাটাও ইজি, আমার ইয়াটাও ইজি। আমি ইয়াটা শেষ করে এই টপিকটাতে যাব, তার আগে একটা ছোট্ট ব্রেক নিয়ে নিব। আচ্ছা, একটা কাজ করি, এখন একটা ব্রেক নেই, 2-3 মিনিটের একটা ব্রেক নেই। হ্যাঁ, এটুকু করলে আজকে শেষ হয়ে যাবে। মানে এটা এটা সোজা, এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট আলোচনা করা, এটা এটা করে আমরা ছেড়ে দিব আজকে। ঠিক আছে, আমরা ইয়াটা এবং এই দুইটা জিনিসই ইম্পর্টেন্ট করে শেষ করবো। আমরা 2 মিনিটের একটা ব্রেক নেই, 2 থেকে 3 মিনিট ইনশাল্লাহ। জি। আচ্ছা, আমরা এখন তাহলে ইয়া দেখবো। আপনারা এসে স্ক্রিনে দেখতে পাচ্ছেন ইয়াটা কিন্তু সোজা। ইয়াটা ওই যে শুরুতে শুরুতে যেরকম, সরি, ইয়াটা শুরুতে যেরকম দুইটা নোক্তা নিচে থাকে, এটা ইয়াটা একটু আমাদেরকে কনফিউজ করে ফেলে সাম কেসেস। তার মধ্যে একটা হচ্ছে যখন ইয়াটা এরকম চেহারায় আসে, দিস ইজ আ কনফিউজিং স্টেট। এক্সাম্পলটা দেখেন, এখানে এক্সাম্পলটা দেখে আপনি একটু কনফিউজ হবেন। যেমন দেখেন, এই ইয়া যেহেতু নিচে আছে, আবার এখানে আরেকটা আছে যেটা হচ্ছে, যেমন আমি এখানে লিখার চেষ্টা করি, এখানে হচ্ছে এরকম করে আসছে, এসে এরকম করে গিয়ে এখানে একটা অক্ষরে গেছে, তারপর আরেকটা অক্ষর গিয়ে এইটা গেছে। তাহলে এখানে এখানে আছে ইয়া, আর এখানে একটা নোক্তা আছে। এখন যখন এরকম চেহারা হচ্ছে, আমি বলছি এখানে ইয়া দিয়ে শুরু হয়েছে, বাট তাহলে এইটা কি? হ্যাঁ, তার মানে এইটা একটা অক্ষর, এইটা আরেকটা অক্ষর, আবার এইটা একটা অক্ষর, এইটা একটা অক্ষর। ইয়া দিয়ে শুরু হয়েছে, এটা বোঝার একটাই উপায় হচ্ছে যে একদম রাইট মোস্ট অক্ষরটা কি। এখানে রাইট মোস্ট অক্ষরে যেহেতু নিচে দুইটা নোক্তা আছে, তার মানে এটা স্টার্টস উইথ ইয়া। এইখানে দেখেন স্টার্টিং ইয়াটা ইজি, তাই না? ছোট্ট করে দুইটা ইয়া, তারপরে গিয়ে ওয়াও এর সাথে যুক্ত হয়ে গেছে, ওয়াওটা হচ্ছে হামসা, বাট এটা ইজি। কিন্তু এইখানে বিগিনিং অফ দ্য ইয়া ইজ কোয়াইট ডিফিকাল্ট। সবাই কি বুঝতে পারছেন আমি কোনটা দেখাচ্ছি? হ্যাঁ, বুঝতে পারতেছি। একটু একটু আনমিউট করে আমার সাথে কথা বলেন, যে বুঝতে না পারলেও বলেন, বুঝতে পারলেও বলেন, তাহলে আমি বুঝবো, নাহলে আমি কনফিউজ থাকছি। তবে যে এখানে যে এটা যে ইয়া বলেন বা ইয়ার উপরে যে একটা আছে ওইটা কি বলে? হ্যাঁ, এটা তো আমি শুনতে চাচ্ছিলাম। হ্যাঁ, এর উপরে কি আছে সেটা আমরা এখনো জানি না, বাট যেটা এটা জানি যে এটা ইয়া, কারণ হচ্ছে ইয়া একদম রাইট মোস্টে আছে, আর মানে সবার নিচে আগে নিচে দুই নোক্তা শুধু ইয়ারই আছে। কিন্তু ইয়া হ্যাঁ, মানে লেখা যখন আপনি ড্রয়িং লেখাটা শুরু করবেন তখন তো ওইটা আগে লিখতে না লেখাটা। হ্যাঁ, এইটাই হচ্ছে, এটা একটা ক্যাচ, যে আমরা শুরু করলাম কোথা থেকে? আমরা শুরু করলাম এখান থেকে, এখান থেকে আমি এদিকে গেলাম। হ্যাঁ, তো এই যে এখান থেকে শুরু করলাম, এই বরাবর কিন্তু নিচে দুইটা নোক্তা। তার মানে আমি যখন লিখবো হোয়াট ইজ মাই স্টার্টিং পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট যেটা, সেটা হচ্ছে প্রথম অক্ষর। তারপরে যেখানে আসছি, এই এখান থেকে এখানে গেছি, এটা আরেকটা অক্ষর। তার মানে এইটা একটা অক্ষর, এইটা একটা অক্ষর। তার মানে স্টার্টিংটা আমি যেখান থেকে শুরু করতেছি, যেমন এখান থেকে যদি আমি লেখাটা দেখি, এ শুরু করছে কি এখান থেকে, তাই না? তার মানে এখান থেকে সে গেছে, তার মানে এইখানে যেটা থাকবে সে হচ্ছে ফার্স্ট অক্ষর। এখন যদি নোক্তাটা এটার উপরে থাকতো তাহলে সেটা ইয়া হইতো না, কারণটা কি স্টার্টিং এটা, সেটা অন্য কিছু হতো। হ্যাঁ, এই নোক্তাটা কি তাহলে উপরেটার জন্য? না, এই নিচের নোক্তাটা এই প্রথম যে স্টার্টিং সেটার জন্য, কেন রাইট মোস্টে আছে। আর এখানে যে তুমি বলছি দুইটা অক্ষর আছে, রাইট মোস্টেরটা রাইটে যাবে, লেফট মোস্টেরটা লেফটে যাবে। তো এখানে যদি আরেকটা ধরেন, এখানে একটা ধরেন নোক্তা আছে, একটা রোটেশন সেকেন্ডের জন্য। হ্যাঁ, ওকে, তার মানে যদি ধরেন এখানে একটা নোক্তা আছে, তাহলে আপনি কি বুঝবেন যে রাইট মোস্টটা হচ্ছে ইয়া, আর এইটা অন্য কিছু। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, এখন বুঝতে পারছি। তার মানে আমরা সবসময় রাইট মোস্টটা দেখবো, কারণ এই চেহারাটা শুধুমাত্র স্টার্টিং অফ দ্য সেন্টেন্সই হবে, সরি ওয়ার্ড হবে, এবং সেটা ইয়া ক্ষেত্রে এই ডান দিকেই হয়, একদম ডাইনে। একটু নিচের যে ডট, যেটা
ওইটা উপরেটার জন্য। আপনি কোন জায়গাটা দেখে বলছেন? মানে এই যে যে দুইটা নকটা এখানে আছে লাইট ড্র করার লেখার সময়, এই নিচে দুই নকটা দুইটা উপরে লাইটটা এটার জন্য না, মানে ইয়ার জন্য। আচ্ছা, আমি এখানে এক্সাম্পল থেকে কথা বলি। যেমন ধরেন এই যে এইখানে আপনি একটা এক্সাম্পল দেখতে পাচ্ছেন না? হ্যাঁ, এই এক্সাম্পলটা আমি ধরেন একটু বড় করে দেখাই, তাহলে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরেন আপনি, আচ্ছা এই এক্সাম্পলটা দেখেন, এই এক্সাম্পলটা দেখেন, এই এক্সাম্পলটা আপনি যখন দেখতে পাচ্ছেন, এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা নোক্তা, হ্যাঁ, হ্যাঁ দুইটা নোক্তা দেখতে পাচ্ছেন, আবার তারপরে আরেকটা একটা নোক্তা দেখতে পাচ্ছেন। তার মানে এই যে ডান দিকে দুইটা নোক্তা, এইটা একটা অক্ষর, একটা অক্ষর, আর এই পাশের যেটা, এটা আরেকটা অক্ষর। I see, I see, I see. Yeah. বুঝা গেছে? হ্যাঁ, Yes. তার মানে আমি জি। সবসময় আমার রাইট মোস্টটা দেখবো। আমার রাইট মোস্টটা হচ্ছে ইয়া, সরি, রাইট মোস্টটা হচ্ছে ইয়া, আর তারপরেরটা পরের অক্ষর। তো যখনই আমার যুক্তাক্ষর, এটাকে বলে যুক্তাক্ষর, যখন যুক্তাক্ষর হবে তখন যুক্তাক্ষরে আমি সবসময় দেখবো রাইট মোস্টের নোক্তাটা কোথায় আছে। ধরেন এই চেহারাটা অন্যভাবেও হতে পারতো, যেমন আপনাদের দেখাই। আপনি যেহেতু সব অক্ষর জানেন না, বাট ফর সাম এক্সটেন্ট আমি আপনাকে এক্সাম্পল আকারে দেখাই। এই জায়গাটা আমাদের জানাটা জরুরি, কারণ অনেক অক্ষরে এই জিনিসটা আমাদের আসবে। আচ্ছা, দেখা যাচ্ছে তাই তো? এই যে এখানে দুইটা নোক্তা না, এই যে এখানে দুইটা নোক্তা, এরকম করে আইন ল্যাম। আচ্ছা, এইখানে দুইটা নোক্তা নিচে আছে তাই না? আর এখানে জিমের জন্য এখানে আরেকটা নোক্তা আছে। এই দুই নোক্তা যদি নিচে না থেকে যদি এখানে থাকতো, তখন তখন এটা আরেকটা অক্ষর হতো। জি। যেহেতু নিচে আছে, এটা হচ্ছে ইয়া। এই যে এই চেহারাটা আমি একটু ঘুরিয়ে লিখলাম, সেটা কি করলাম, এই নোক্তাটা নিচের থেকে নিয়ে ওপরে চলে গেলাম। যদি ওপরে চলে যেতাম তখন আর সে ইয়া থাকতো না, তখন অন্য আর একটা অক্ষর হতো, কিন্তু সে স্টার্টিং এই থাকতো। আমি বলতাম হচ্ছে ওই অক্ষরটা ধরেন তা, ধরেন তা, তখন আমি বলতাম স্টার্টিং এ হচ্ছে তা, তারপরে হচ্ছে জিম, তারপরে হচ্ছে আইন, তারপরে হচ্ছে লাম। কিন্তু যেহেতু নোক্তাটা আমার নিচে আছে, তখন আমি এটাকে বলছি না, এটা হচ্ছে ইয়া। কনফিউশন লাগতেছে নাকি ঠিক আছে? ঠিক আছে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এইটার জন্য আমরা হোমওয়ার্কটা যখন করব তখন এটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা এই হোমওয়ার্কটা করবো, হোমওয়ার্কে ভুল হবে, তখন আপনার ক্লিয়ার হয়ে যাবে। ভুল হওয়াটা জরুরি। কি জানাটা ছিল না, ভুল না করলে শিখবে কিভাবে, সার্ফ এক্সেল, ওইটা আর কি। হ্যাঁ, তো ভুল করতে হবে, ভুল করলেই শিখবো ইনশাল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস এখানে শিখে রাখি, সেটা হচ্ছে ইয়া এরকম ছোট্ট একটা জিনিসও ইয়া হতে পারে। যেমন আলিফ, যেমন ছোট্ট আলিফ দেখছি না, এরকম ছোট্ট ইয়াও হতে পারে। ছোট্ট ওয়াও যেরকম আছে, ছোট্ট ইয়া আছে। ছোট্ট ইয়াটা এরকম ছোট্ট ইয়া দেয় না, এরকম একটু বেঁকানো টাইপের ইয়া হয়। এই এখানে কোথায় আছে দেখেনি এক্সাম্পলের ভিতরে, এখানে এক্সাম্পলে নাই, বাট এই এক্সাম্পলটা দেখে রাখেন। এই যে বিহি, বিহি এরকম করে একটা, এরকম একটা দেওয়া থাকে, এরকম একটা ছোট্ট দেওয়া থাকে। এটা হচ্ছে ইয়া, এটা আসলে ইয়া। আপনারা হোমওয়ার্কে যদি পান তখন নিচে ছোট্ট করে ইয়া লিখে দেবেন, মনে থাকবে। ভাইয়া জি, এখানে এই যে আম, ছোট করে আলিফ, ছোট করে ইয়া আর ছোট করে ওয়াও যেটা দেখলাম, এটাকে কি বলে? এটা কি ছোট আলিফ, ছোট ওয়াও, ছোট ইয়া বলে, নাকি অন্য কোনো নাম আছে? এটাকে আপনি আজকের, যেহেতু আপনি ক্লাস ওয়ানে পড়েন, ক্লাস ওয়ানে আপনি এটাকে আলিফ ওয়াও ইয়াই বলেন। আমরা যখন একটু ক্লাস ওয়ান জি। টু থ্রিতে উঠবো, তখন এটা আরেকটা নাম আছে জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ। ঠিক আছে, তো আমরা আজকে পর্যন্ত এটাকে আমরা ইয়াই বলবো। আর ছোট আলিফটাকে ছোট আলিফই বলবো, ছোট ওয়াওকে ছোট ওয়াও বলবো। কিন্তু হ্যাঁ, ইটস এ গুড ক্যাচ যে ইনশাল্লাহ আমরা এটা জানবো যে এটার আরেকটা নাম আছে,
এবং এটার কাজও আছে, শুধু নাম না, এটা একটা কাজও আছে। সেটা আমরা জানার জন্যই এখন থেকে জিনিসটাকে শিখছি। এবং তখন ওই ক্লাসে গিয়ে আমি জাস্ট আপনাকে রেফার করব যে কে যেন কথা বলেন, নাদিয়া আপা নাকি, যাই হোক, আমি তখন বলবো, নাদিয়া আপা আপনার মনে আছে আপনি বলেছিলেন এটা হচ্ছে এটা সেইটা, ঠিক আছে? বাট আপাতত ইয়া বলে চালিয়ে দেন। তাহলে এই পর্যন্ত আমাদের অক্ষর জ্ঞান শেখা শেষ। 3টা অক্ষর শিখেছি। কি কি শিখেছি? আলিফ, ওয়াও এন্ড ইয়া। আলিফের কোনো সাউন্ড নাই, আলিফ শব্দের শুরুতে হয় না। আর শিখেছিলাম একদিন আমরা যেটাকে আলিফ বলতাম সেটা আসলে আলিফ না, হ্যাঁ সেটা আসলে অন্য কিছু, বাট আলিফ না। আমরা এখান থেকে এটাই শিখেছি। আলিফের কোনো সাউন্ড হয় না, ও আলিফের কোনো হারাকা হয় না, মানে আলিফের উপরে কোনো জবর জের পেশ কিছু হয় না। আলিফের উপরে শুধুমাত্র জিরো থাকতে পারে, জিরো থাকলেও সেটা আলিফ। এটা আমরা আলিফ শিখেছি। তারপরে ওয়াওটা আমরা ওই একই, যেরকম ওয়াওতে কোনো সমস্যা নেই, শুধু বলেছিলাম আলিফ ওয়াও এর এরকম একটা ছোট ওয়াও হতে পারে। ও আচ্ছা, আলিফের আরেকটা জিনিস বলেছিলাম যে লাম আলিফের মধ্যে এই জায়গাটাতে আলিফ হতে পারে, এখানে আলিফ হতে পারে, যদি খালি থাকে তাহলে আলিফ, খালি না থাকলে অন্য কোনো অক্ষর। এই ছিল আমাদের আলিফ রিলেটেড। ওয়াও আমরা দেখেছি, ওয়াও ছোট্ট ওয়াও হতে পারে। ইয়ার বেলা এসে বলেছি যে ইয়াটা সবসময় নিচে 2 নোক্তা একমাত্র ইয়ারই আছে। আর ইয়া এরকম যুক্তাক্ষরে গেলে একটু সমস্যা হয়, এখানে আমি বলেছিলাম যে সবসময় আমরা রাইট মোস্টটাকে ইয়া ধরবো যদি নিচে 2 নোক্তা থাকে। এই ছিল ইয়া। আর ইয়াটা এরকম ছোট্ট করে একটু হতে পারে। একজন আপা জিজ্ঞেস করেছিলেন যে এগুলাকে আমরা ছোটগুলাকে কি অন্য কোনো নামে ডাকবো নাকি? আমি বলেছি যে এগুলাকে এখন আমরা ওয়াও, ইয়া এবং আলিফি ডাকবো, তবে ভবিষ্যতে এদের আরো একটা নাম থাকবে। এই পর্যন্ত কারো কোনো সমস্যা না থাকলে আমি লাস্ট টপিকটা দিয়ে শেষ করে দেবো ইনশাল্লাহ। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা নতুন একটা নাম শিখছি, সেটা হচ্ছে আলিফ মাকসুরা। এইটা একটু লজিক্যাল, একটু সবাই বোঝার চেষ্টা করেন, তাহলে আমাদের কাজটা খুব ইজি হয়ে যাবে। আলিফ মাকসুরা মানে হচ্ছে, আমরা এবার লাইন বাই লাইন পড়ি, দেখেন কি বলা আছে। আলিফ মাকসুরা রেফার্স টু এ ইয়া উইদাউট ডট আন্ডারনিথ। তার মানে আলিফ মাকসুরা বলতে আমরা যে জিনিসটাকে ডাকবো আলিফ মাকসুরা, সে হচ্ছে আসলে ইয়া, মানে দেখতে ইয়া, কিন্তু তার নিচে কোনো নোক্তা নাই, মানে ডট নাই। এরকম যদি কোনো ইয়া হয় যে ইয়াটা এরকম খালি ইয়া, যার নিচে কোনো ডট নাই, তার এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। ফার্স্ট পয়েন্ট হচ্ছে তার নিচে কোনো ডট থাকতে পারবে না। তারপরে কি বলেছে? সে একটা সাকিন স্টেটে থাকবে। সাকিন স্টেট মানে হচ্ছে তার কোনো জবর জের পেশ কিছু থাকবে না, মানে তার ওপরে কোনো কিছু থাকবে না, নিচে কিছু জবর জের পেশ কিছু থাকবে না, সে খালি একটা অক্ষর হবে। যদি এরকম হয় এবং তার আগের অক্ষরটা, তার আগের অক্ষরটার উপরে যদি এই জবরটা থাকে, মানে ফাথা যদি থাকে, তিনটা 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 কন্ডিশন হতে হবে। ফার্স্ট কন্ডিশন কি নাজমুল ভাই? ফার্স্ট কন্ডিশন কি? ডট ডট থাকতে পারবে না, ডট থাকতে পারবে না। শায়ান, সেকেন্ড কন্ডিশন কি? এটা একটা সাকিন স্টেটে থাকে, সাকিন স্টেট মানে কি? কোনো পেশ নাই, কোনো জবর নাই। কোনো জবর নাই, জের নাই, পেশ নাই, কিছু না। সেটা কোনটা? জি, তার আগের অক্ষরটাতে। ফাতা সরি সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সাকিন স্টেট তুমি ঠিকই বলছো। কথা 3 নাম্বারটা হচ্ছে, নাদিয়া বলেন 3 নাম্বার কন্ডিশনটা কি? আম, ডান সাইডের হরফে জবর থাকবে। হ্যাঁ, মানে ডাউন সাইড ঠিক তার আগের ফাতা অক্ষরটা, থাকবে। আগের অক্ষরটা ফাথা বা জবর যেটাই বলেন সেটা থাকবে। তার মানে হচ্ছে 3টা কন্ডিশন যদি ফুলফিল করে, যে এমন একটা ইয়া যার কোনো ডট নাই, নো ডট, তার উপরে নিচে কোনো রকমের হারাকা নাই, মানে জবর জের পেশ তার নিজের কিচ্ছু নাই, হ্যাঁ, এবং ঠিক তার আগেরটা যদি একটা জবর থাকে বা ফাথা থাকে, যদি থাকে, তাকে আমি বলবো কি? রাইসুদ্দিন ভাই, তাকে আমি কি নামে ডাকবো? আলিফ মাকসুরা। আলিফ মাকসুরা। তাহলে আমি তাকে বলবো আলিফ মাকসুরা। সামটাইমস আলিফ মাকসুরাটা এরকম ছোট্ট করে আলিফ দেওয়া থাকে। ওই যে একটু আগে একজনকে যেন জিজ্ঞেস করলো যে এটাকে আমি কি নামে ডাকবো, কিছু কিছু সময় তাকে আমি আলিফ মাকসুরা ডাকবো, যদি ওই রকম সিচুয়েশন হয়। যেমন এই ক্ষেত্রে এই ইয়াটার উপরে যে আলিফ, সে আসলে আলিফ মাকসুরা, ঠিক আছে? তার মানে এই ইয়া আসলে ইয়া না। আমি যখন আপনাকে হোমওয়ার্ক দিব তখন আপনি এখানে লিখবেন হচ্ছে এটা আলিফ লিখবেন, ইয়া লিখবেন না। আলম ভাই ক্লিয়ার? ক্লিয়ার। যেমন এই যে এই শব্দটা যদি আমি এখন বলি, এই শব্দটা, এই শব্দের মধ্যে ইয়া আছে না আলিফ আছে? আলম ভাই,
এই শব্দটার ভিতরে 3টা অক্ষর আছে, প্রথমে এইটা একটা অক্ষর, এইটা একটা অক্ষর, এই দুটো আপনারা এখনো শেখেন নাই। পরের শেষের অক্ষরটা কি? ইয়া, বাট এটা ইয়া হবে না আর কি, এটাকে বলবো আলিফ মাকসুরা। হ্যাঁ, আলিফ কারণ মাকসুরা। এটা আগের শব্দটার মধ্যে জবর আছে, হ্যাঁ তারপরে আন্ডারনিতে ইয়ার নিচে কোনো ডট নাই, হ্যাঁ, আর ওর নিজের কোনো কিছু তারপরে নাই। নিজের কোনো কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, এইটা চেহারা, এইটা এবং এইটা একই চেহারা, মানে এটার এই আলিফ দিয়ে দিছে আমাদের জন্য একটু উপকার হয়েছে, সব সময় নাও দিতে পারে। যেমন এই জায়গায় সে খালি রাখছে, আলিফটা দেয় নাই, কিন্তু এখানে আবার দিয়ে দিছে। তার মানে এই দুটো একই চেহারা, এটা একই চেহারা। সেম ভাবে এখানে দেখেন, এখানে ইয়ার উপরে আলিফটা দেওয়া নাই, এখানে দেওয়া আছে, বাট দুটো একই শব্দ। কেন দিছে না আমার জিজ্ঞেস করে লাভ নাই, এটা মহারথীদের জিজ্ঞেস করতে হবে ওরা কেন দিছে, ওরা জানে। গ্রামাটিক্যাল কারণ আছে কেন দিছে কেন দেয় নাই, বাট সেই আলোচনা এখানে করার দরকার নেই। বাট এটা মনে রাখেন যে দুইটা একই শব্দ, উচ্চারণ একই। তাহলে এটাকে আমরা বলবো আলিফ মাকসুরা, তাই তো? আচ্ছা, এখানে তাহলে এই ছবিটা দেখলে বুঝতে পারতেছেন ইয়াটা এরকম হতে পারে, তাই না? এরকম হওয়ার কথা ছিল, ইয়ার উপরে পেশ হওয়ার কথা ছিল, এগুলা হওয়ার কথা ছিল, এগুলা কোনোটা নাই। আচ্ছা, এইখানে দেখেন, আপনার এই ডান দিকের এই টেবিলটাতে দেখেন, এই যে শব্দগুলা, এগুলা কি ইয়া না আলিফ মাকসুরা? আমরা একটা একটা করে আলোচনা করি। নাজমুল ভাই বলেন তো, এইটা কি? এখানে এই যে লাস্টের যেটা, এটা কি ইয়া নাকি আলিফ মাকসুরা? হ্যাঁ, এটা ইয়া। কিভাবে বুঝলেন ভাই ওটা ইয়া? ইয়ার উপর জবর আছে ভাইয়া। গুড, পারফেক্ট পারফেক্ট, আমি এটাই শুনতে যাচ্ছিলাম। নিওয়াজ ভাই বলেন তো, এটা কি ইয়া নাকি আলিফ মাকসুরা? এখানে একটা আলিফ আছে আমি জানি, এটা আলিফ, তারপরের ইয়াটা কি ইয়া নাকি আলিফ মাকসুরা? এটা ইয়া। এটা ইয়া, গুড। এইটা বলেন তো শায়ান, what about this one, ইয়া or আলিফ মাকসুরা? Alif Maksura. শিওর? জি। আলিফ মাকসুরার পয়েন্ট গুলো বলো, what are the conditions about আলিফ মাকসুরা? It is in a sucking state. No dots underneath. Preceded by fatha. Is it preceded with the fatha? না, So it's not alif maksura. Okay. Got the point? জি জি। সবাই বাকিটা বুঝতে পেরেছেন ওর ভুলটা কোথায় ছিল? আগের শব্দটার মধ্যে আগের ফাথা ছিল অক্ষরটার না। মধ্যে ফাথা ছিল না, মানে জবর ছিল না। যারা এখনো জবর কাজটা শেখেন নাই তাদের জন্য জাস্ট এইটুকু মনে রাখেন যে উপরে দাগ দেওয়া থাকলে জবর বলে বা ফাথা বলে, তো উপরে ছিল না, এটা ছিল কাসরা, নিচে ছিল। তা আমাদের এইখানে যে রুলসটা আমি বলেছি, যে এখানে এই যে 3টা পয়েন্ট বলেছি, এইটা একটা ইয়া, ডট থাকবে না, সাকিন স্টেটে থাকবে, আর লাস্টেরটা বলেছি ফাথা, এইটাই মেলে নাই, যার জন্য এটা এখন ইয়া, এটা আলিফ মাকসুরা না। হ্যাঁ, ফাতা মানে তাহলে জবর। ফাথা মানে জবর। আচ্ছা ভাই, আমরা তো বাংলায় জবর শিখে আসছি, ফাতা। ওইটা ইনশাল্লাহ ভুলে যাবেন, আর মাসখানি যেতে দেন জবরটা মনে থাকবে না, ফাথাই মনে থাকবে ইনশাল্লাহ। জি ভাই, ইনশাআল্লাহ। জাহিদুল করিম, আপনি কি আছেন ক্লাসে? জি ভাই, আছি আছেন? ইনশাআল্লাহ, শুনতেছি মনোযোগ দিয়ে। জি, এইটা কি লাস্টেরটা? এটা ইয়া। এটা ইয়া, কেন ইয়া? এটা এই যে এটার পিছনে এখানে ইয়ে আছে, এই যে এর আগের যে অক্ষরটা, এটা নিচে একটা যে এটা ইয়ে আছে, নিচে এটা কি বলে, কাজটা বা কাসরা। জি যেটা বলেন নাকি, হ্যাঁ, মানে ফাথা নাই, তাই জি তো? জি এই জি কারণে ইয়া। তাহলে আলিফ মাকসুরা জি। সবাই ক্লিয়ার, রাইট? কারোর কোনো কনফিউশন আলিফ মাকসুরা নিয়ে? না, কনফিউশন নেই। ভেরি গুড, ডান। আলিফ মাকসুরা নাই মানে টেনশনের কিছু না, আলিফ মাকসুরা শেষ। এখানে আরেকটা জিনিস বলেছে, আলিফ ইজ অন দ্য টপ অফ ওয়াও। যদি এরকম হয়, আলিফ যদি ওয়াও এর উপরে থাকে, তাহলে সেটাকেও আমরা ওয়াওটাকে বাদ দিয়ে দিব, দেয়ার উইল বি নো ওয়াও, আমরা ওটাকে বলবো আলিফ। ঠিক আছে? যেমন এখানে দেখা যাচ্ছে, এই এক্সাম্পলটা দেখেন, এখানে এইটা একটা সব অক্ষর, এটা একটা অক্ষর, আর এখানে ওয়াও এর উপরে আলিফ আছে, আমরা এখানে কি বলবো? এটা আলিফ। আলিফ বলবো, ওয়াও বলবো না। আমি যখন আপনাকে হোমওয়ার্ক দিব, তখন হয়তো এই হোমওয়ার্কটা দিয়ে বলবো যে এই শব্দ থেকে আলিফ বের করেন,
আর ওয়াও বের করেন। আপনি যদি এখানে বলেন যে এটা ওয়াও, তার মানে একটা ভুল। আলিফ বললে আমি বলবো পারফেক্ট। তার মানে আজকের হোমওয়ার্কে এগুলাই থাকবে। আমরা কি কি অক্ষর শিখছি আজকে? আলিফ, আলিফ, ওয়াও, ইয়া। ওয়াও এন্ড ইয়া। আর একটা শিখছি হচ্ছে আলিফ মাকসুরা। মাকসুরা। আলিফ মাকসুরা হলেও তো সে আসলে আলিফই, তাই না? আলাদা করে আলিফ মাকসুরা লেখার দরকার নেই। ওই অক্ষরগুলোর নিচে, যেমন এই অক্ষরটা আমি যদি এখন হোমওয়ার্কে দিয়ে দিই, আপনি কি করবেন? আমি জাস্ট চাবো হচ্ছে আপনি ওই নিচের জায়গাটাতে এইভাবে লিখবেন। সবগুলো লিখবেন না, শুধু যেটা আজকে শিখছেন সেইটুকু। এখানে আমরা শিখছি হচ্ছে আলিফ ওয়াও ইয়া। আমি খুঁজবো এই শব্দের মধ্যে আমাদের আলিফ ওয়াও ইয়ার কোনটা আছে, মুর্শিদ ভাই? মুর্শিদ ভাই, শায়ান, জি কোয়েশ্চেনটা একটু রিপিট এই শব্দটার ভিতরে আমরা তিনটা অক্ষর খুঁজবো আজকে, আলিফ ওয়াও ইয়া। কোনটা কোনটা আছে? জি এখানে একটা তো নাই। একটাও নেই? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, তুমি একটা লাইনে, আছে। আচ্ছা তুমি লাইনে থাকো, দেখি অন্যদের ও জিজ্ঞেস না, করি। ওয়াও আছে, নাদিয়া, সরি ওয়াও আছে। নাদিয়া ওয়াও পা, আছে। আচ্ছা শায়ান বলছে এখানে ওয়াও আছে, তার মানে আমি ছোট্ট করে আমি শায়ানের উত্তর লিখলাম ওয়াও। নাদিয়া পা, এই শব্দের মধ্যে আলিফ ওয়াও ইয়াও কোনটা কোনটা আছে? এখানে শুধু একটা আলিফ আছে, যেটা ওয়ার উপরে ছোট আলিফ। গুড, তার মানে নাদিয়া আপার উত্তর হচ্ছে আলিফ। আচ্ছা ঠিক আছে। এরপরে হচ্ছে রাইসুদ্দিন ভাই, এই শব্দটার ভিতরে ওয়াও, আলিফ আর ইয়া কয়টা আছে, কি কি আছে? আলিফ আছে, ইয়া আছে, এই শব্দটার মধ্যে সরি ওয়াও, আলিফও আছে ইয়াও আছে? আলিফ। শুধু একটা আলিফ আছে, তাই তো? জি। আচ্ছা, তার মানে আলিফে ভোট পড়ছে দুইটা, ওয়াও পড়ছে একটা। আচ্ছা, রিজওয়ান, রিজু, এই শব্দের ভিতরে ওয়াও, ওয়াও আছে আর আলিফ আছে। তুমি বলছো ওয়াও আছে আবার আলিফও আছে। আচ্ছা, ওকে গুড। দেখি কে 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 ঠিক হয়, আমরা বের করতে পারবো আস্তে আস্তে। রিফাত ভাই বলেন তো এই শব্দের মধ্যে কি কি আছে? এটাতে শুধু একটা আলিফ আছে এটাতে। গুড। আচ্ছা, এবার যারা যারা বলছেন ওয়াও আছে, তাদেরকে এই স্লাইডটাতে আমি কি শিখালাম তাহলে? এই স্লাইডটাতে শিখালাম হচ্ছে যে ওয়াও এর উপরে যদি আলিফ হয় তাহলে ওয়াওটা আমি আর কনসিডার করব না, তাই না রিজু? রাইট। রিজু, ইয়েস। তাহলে হ্যাঁ তোমার হ্যাঁ। কথাটা ভুল হচ্ছে, তাই না? হুম হুম হুম। তার মানে আমি এখানে বলবো হচ্ছে এটা শুধু আলিফ, ওটাকে আমি ওয়াও আর আলিফ। বলবোই না। আচ্ছা। হ্যাঁ, তাহলে সেই হিসাবে এই অক্ষরটাতে, এই শব্দটাতে শুধুমাত্র আলিফ আছে। আলিফ। শায়ান, ইউ ক্লিয়ার নাও? জি তার মানে আমরা এই ওয়াওটাকে বলবো আলিফ। আচ্ছা, এইটাই হচ্ছে আমাদের হোমওয়ার্ক থাকবে। আমরা যখন হোমওয়ার্কটা দিব, প্রত্যেকটা লাইনের ভিতরে খুঁজে খুঁজে আলিফ ওয়াওয়ান ইয়া বরাবর নিচে ছোট্ট করে লিখি। যেমন এখানে যদি আমি লিখি, এইখানে আমি লিখবো হচ্ছে আলিফ, এখানে লিখবো আলিফ। এখানে যদি আরেকটা ধরেন, ধরেন এটা আলিফ, ধরেন সাপোজ এটা আলিফ, এটা এখানে এটা আলিফ নাই, বা ধরেন আলিফ, আপনি এটা নিচে লিখবেন আলিফ, বাকিগুলো লিখতে হবে না। এখানে একটা ইয়া আছে, ধরেন এখানে লিখবেন ইয়া। তার মানে এটা হচ্ছে আলিফ, এটা ইয়া, আর এটা হচ্ছে আলিফ। এই হচ্ছে হোমওয়ার্ক। বোঝা গেছে হোমওয়ার্কটা? জি, ঠিক আছে, তাহলে এই পর্যন্তই ছিল আমাদের আজকে পড়া। আমি জানি আমি একটু আউট অফ টাইম চলে গেছি, বাট আমাকে মাফ করে দেন ইনশাল্লাহ, কিন্তু একটু টানতে হবে। হ্যাঁ, তাহলে আজকে এই পর্যন্তই। হোমওয়ার্কটা আমি পাঠিয়ে দিব, আজকের রেকর্ডিংটারও আমি ইউটিউবে তুলে সেটা রেকর্ডিংটা পাঠিয়ে দিব। যদি কেউ মিস করে থাকেন তারা তো দেখবেনই, প্লাস আপনারা যারা আজকে ক্লাসে ছিলেন, আমি বলবো থ্রু আউট দ্য উইক 2-3 বার দেখবেন। অনেক কিছু নতুন পাবেন, যে জিনিসগুলো নতুন পাবেন সেগুলো একটু নোট করে রাখবেন। হ্যাঁ ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন সবাই। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। থ্যাংক ইউ। অনেক ভালো লাগছে। ভালো লাগছে? আচ্ছা, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ভাইয়া। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।